ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ सं नो मित्रः सं वरुणः सं नो भवत्वर्यमा सं नो इन्द्र बृहस्पतिः सं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मावतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे स्तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ठाकुर मा और स्वामीजी श्रीचरणे शतकोटी प्रणाम। आजकेर এই विशेष दिने आगत सकल सुधी भक्तगणके जानाई सादर अभिवादन श्रद्धा और प्रणाम। आज 7ই नवेम्बर জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস। প্রতি বছরের ন্যায় এই বছরও দেশের নানা প্রান্তে নানাভাবে পালিত হচ্ছে এই দিনটি। তাই আজকের আমাদের আলোচনার বিষয় ক্যান্সার অ্যাওয়ারনেস, অর্থাৎ ক্যান্সার রোগ সম্পর্কিত সচেতনতা বার্তা। ক্যান্সার মানেই মনে হতো মরণের ডাক, ক্যান্সার হলে অবধারিত মৃত্যু, এই ছিল বিংশ শতাব্দীর ধারণা। কিন্তু আজ আমরা একবিংশ শতাব্দীর প্রারম্ভে এসে জেনেছি ক্যান্সার অপ্রতিরোধ্য নয়। কিছু কিছু সাবধানতা, কিছু কিছু খাদ্যাভ্যাস, কিছু কিছু নিয়মানুবর্তিতা, সংযত জীবনযাপন এবং অবশেষে কিছু কিছু কুঅভ্যাস পরিত্যাগ ও অবশ্যই যোগব্যায়ামে আমরা এই কর্কট রোগের সঙ্গে মোকাবিলা করতে পারি। পরিসংখ্যান বলছে প্রতি বছর আনুমানিক 15 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় এবং ফি বছরে 10 লক্ষ লোক এই ক্যান্সারে মারা যায়। অথচ আশ্চর্যের বিষয়, সঠিক সময় এই ক্যান্সার নির্ণয় করতে পারলে এবং সঠিক সময় আধুনিক প্রযুক্তি বা বিজ্ঞানের সহায়তা নিলে আমরা এই ক্যান্সারে 75% কমিয়ে আনতে পারি। আরও বিষয়, 90% ক্যান্সার প্রতিরোধ করতে পারি যদি আমরা শিশুকাল থেকে কিছু অভ্যাস পালন করতে পারি, জীবনধারা কিছু চেঞ্জ করতে পারি বা কিছু কিছু নিয়মের মধ্যে থাকতে পারি। তাই আজকের আমাদের আলোচনার বিষয় কি কি সাবধানতা আমরা অবলম্বন করব, কি কি খাদ্যাভ্যাস আমাদের নিয়মিত মেনে চলা উচিত, কি কি সতর্কবার্তা ভীষণ ভীষণ জরুরি এবং অন্যান্য যা আমাদের কর্কটের রোগ থেকে বাঁচাতে পারে। আমাদের ক্যান্সার সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা বা মিথ আছে। আমাদের বিশেষজ্ঞরা আছেন এখানে, তারা সে সম্বন্ধে আপনাদেরকে অবগত করবেন। सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। आज 7ই নভেম্বর 2025 শুক্রবার কাশীপুর রামকৃষ্ণ মঠ উদ্যানবাটির পক্ষ থেকে ক্যান্সার সচেতনতা দিবস
পালিত হবে। আজকের দিনটি জাতীয় ক্যান্সার দিবস। ক্যান্সার রোগ খুব বেড়ে চলেছে। এখন প্রায় 3টি বাড়ি খোঁজ করলে দেখা যাবে একটি বাড়িতে কারো না কারো ক্যান্সার হয়েছে। ক্যান্সারের হসপিটালগুলিতে আমি মাঝে মাঝে যাই, সেখানে দেখছি ভিড় উপচিয়ে পড়ার মতো। অনেকেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন, চিকিৎসাও এখন হচ্ছে। তো ক্যান্সারকে কি করে আমরা একটু মুখোমুখি হতে পারি, ক্যান্সার রোগ প্রতিরোধ করতে পারি, ক্যান্সার সম্বন্ধে সেই জন্যই সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। অনেক সময় রোগ এগিয়ে যায়, আমাদের কষ্ট অনুভব হয় না, অল্প কষ্ট হয়, আমরা অন্য ডাক্তারের কাছে যাই, ঔষধ গ্রহণ করি, ব্যথার জ্বরের, পরীক্ষা নিরীক্ষা হয় না। এগিয়ে যায় যখন রোগটি, যখন কন্ট্রোলের বাইরে, সেই সময় আমরা চিকিৎসা করতে যাই। সেই জন্যই চিকিৎসায় খুব খরচ হয়। এই ক্যান্সার চিকিৎসার খরচ সাধারণ মানুষ বহন করতে পারে না। স্বাস্থ্যসাথী বা আয়ুষের মাধ্যমে কিছুটা খরচ বহন করা যায়, কিন্তু ক্যান্সারের খরচ, চিকিৎসার খরচ খুব বেড়ে যাচ্ছে। সেই জন্যে জাতীয় ক্যান্সার দিবস উপলক্ষে আমরা কাশীপুর উদ্যানবাটিতে এই আজকের দিনে একটি ক্যান্সার সচেতনতা অনুষ্ঠান করছি। এতে আমাদের সাথে উপস্থিত থাকবেন ডাক্তার দেবাশিস ভট্টাচার্য, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, রিটায়ার্ড, ডাক্তার সুমিতাভ দে, রেডিও অঙ্কোলজি বিভাগের সাথে যুক্ত এনআরএস মেডিকেল কলেজের, কমিউনিটি মেডিসিনের বা প্রিভেন্টিভ মেডিসিনের ডাক্তার গৌতম ধর, এইরকম আরো কয়েকজন চিকিৎসক এই অনুষ্ঠানে থাকবেন, বলবেন, প্রশ্ন উত্তরের আসর হবে। আশা করি এই অনুষ্ঠান সার্থক হবে। ঠাকুর মা স্বামীজির কাছে এই বিষয়ে প্রার্থনা করি। তো আপাতত আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কি, আপনাদের কিছু কিছু প্রশ্ন আছে স্বাভাবিকভাবে ক্যান্সার সম্বন্ধে, সেগুলো যতটা আমি পারি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, বা কোনো প্রশ্ন কোনো সন্দেহ থাকলে সেটাকে দূর করার চেষ্টা করছি। কারণ 10 মিনিট তো ক্যান্সার সম্বন্ধে পড়ানো যাবে না। তো সেই হিসেবে ক্যান্সার, দেখুন আমাদের ক্যান্সার সম্বন্ধে মেন যেটা জানতে হবে যে আমাদের ক্যান্সার এখন প্রায় আপাতত যা জনসংখ্যা, যা সমীক্ষা তাতে বলছে প্রতি 3 জনের 1 জনের কিন্তু সারা জীবনে একবার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এটা 2020 স্ট্যাটিস্টিক্স। যতদিন বাড়বে সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা, মানে প্রতি 3 জনে 1 জনের সারা জীবনের মধ্যে একবার ক্যান্সার হবে, এরকম একটা জনসংখ্যার আপাতত ভিত্তিতে আমরা দাঁড়িয়ে গেছি। মানে সংখ্যাটা কতটা সেটা অনুমান করতে পারছে। তো এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। সুগার প্রেশারে যেরকম আমাদের নিয়ে চিন্তা করতে হয়, ক্যান্সার নিয়েও এখন আমাদের একটা চিন্তা করতে হবে, যেটা হয়তো হলে আমি কি করে সেটাতে আটকাবো, আটকানোর কী উপায়, বা হলে সেটা কি করে তাড়াতাড়ি নিরাময় করা যায়, সেটা এড়িয়ে যাওয়ার তো কোনো উপায় নেই। তাহলে ক্যান্সার কি? বেসিক্যালি ক্যান্সার আমাদের নিজেদের শরীরের কোষ, সেগুলোই যখন তার বিবর্তিত রূপ হয়ে একটি অতিরিক্ত তাড়াতাড়ি বিভাজনশীল কোষে পরিণত হয় এবং তার থেকে ক্যান্সার কোষ তৈরি হয়, এবং সেটা সারা শরীরে বিভিন্ন জায়গাতে হতে পারে। তো এটা হচ্ছে মূল। তো সেই হিসেবে ক্যান্সার কোষ কিন্তু আমাদের শরীরে নিজস্ব কোষ। এবার এই নিজস্ব কোষটা হঠাৎ করে দুষ্টু ছেলে একদিনে হয়ে যায় তা নয়। মানে ক্যান্সার কোষকে যদি আমি বলি যে কী ধরনের ব্যাপারটা পরিবর্তন বা বিবর্তন হয়, স্বাভাবিক কোষ থেকে একটা ক্যান্সার কোষ তৈরি হতে গেলে বা তার বিবর্তন হতে গেলে সেটা ধাপে ধাপে হয়। মানে 1 তলা থেকে 5 তলায় ওঠার মতো। সে 1 তলায় আছে স্বাভাবিক দুষ্টু ছেলে নয়, ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, যখন 5 তলায় উঠলো সে দুষ্ট ক্যান্সার কোষে পরিণত হলো। তাহলে মাঝখানে যে 2 তলা, 3 তলা, 4 তলা, এই স্তরে যদি আমরা তাদেরকে ধরতে পারি বা তাদের চিকিৎসা শুরু করতে পারি, বা 5 তলায় উঠতে যাওয়ার সিঁড়ির মুখে তাকে চিকিৎসায় ধরতে পারি, তাহলে তার কিন্তু ক্ষতিটা আমাদেরকে কম করবে। হ্যাঁ, আমাদের তো এড়িয়ে যাওয়ার উপায় নেই, কিন্তু তাকে আটকানো বা তার ক্ষতিটা কম করার রাস্তাটা আমরা কিছুটা পাইতে পারি। তো সেই কারণেই আমাদের প্রাথমিকভাবে 2টো জিনিস আজকে আমরা নিয়ে চিন্তাভাবনা আলোচনা করব। একটা হচ্ছে কি ক্যান্সার স্ক্রিনিং। কথাটা মানে কি? ক্যান্সার স্ক্রিনিং মানে হচ্ছে স্বাভাবিক জনসমাজ, মানে স্বাভাবিক পপুলেশন, মানে যাদের ক্যান্সার নেই, আমরা সবাই যারা ধরে নিচ্ছি এখানে উপস্থিত আছেন সর্বদা, তারা কিন্তু তাদের মধ্যে যদি আমরা কিছু টেস্টের মাধ্যমে ধরে নিতে পারি যে কাদের ক্যান্সার হয়েছে, মানে খুব আর্লি স্টেজ, ওই যে বললাম সিঁড়ির মুখের বা সিঁড়ির আগের ধাপে আমি 3 তলাতে 4 তলাতে আটকে ধরে নিতে পারি, তাহলে কিন্তু তাদের চিকিৎসাটা করাটা অনেক সহজ হয়, এবং সেক্ষেত্রে চিকিৎসা, যেটা স্বামীজি বলছেন, খরচাটাও অনেক কম হয়।
লেট স্টেজের থেকে। তো সেইটা হচ্ছে স্বাভাবিক কিছু টেস্টের, সেটাকে ক্যান্সার স্ক্রিনিং বলে। এবার অনেক ক্ষেত্রে কিন্তু যে সব ক্যান্সারের যে স্ক্রিনিং সবসময় সেটা আমাদের পক্ষে করা সম্ভব সেটা নয়। তার কারণ হচ্ছে কি ক্যান্সার স্ক্রিনিংয়ের কতগুলো অসুবিধে হচ্ছে যে আমি আপনাকে বললাম আমি ক্যান্সার স্ক্রিনিং হচ্ছি, সঙ্গে সঙ্গে তো ভয় পেয়ে যাবেন, স্বাভাবিকভাবে সবাই ভয় পেয়ে যাবে এবং সেই ভয়ের থেকে নানাবিধ তার অসুবিধে শুরু হবে। কাজেই যে কোনো কাউকে যে আমি যে ক্যান্সার স্ক্রিনিং করব সেটা বললে যে তার থেকে যে আমার আক্ষরিককে তাতে আমার লাভ হবে সেটা নয়। তো সেই হিসেবে দেখা গেছে যে কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে যে আমাদের এইগুলোকে স্ক্রিনিং মানে স্বাভাবিক পপুলেশন বা জনসমাজের মধ্যে সেই পরীক্ষাগুলো করলে তাতে দেখা গেছে তাতে আমাদের লাভ হয়। লাভ কী থেকে? লাভ হচ্ছে অবশ্যই আর্থিক দিক থেকে, কারণ পেশেন্টের সেক্ষেত্রে তাড়াতাড়ি ধরা পড়লে বা আগে ধরা পড়লে সে চিকিৎসাটা তাড়াতাড়ি হয়। আর 2 নম্বর হচ্ছে কি একটা সমষ্টিগতভাবে আমি যদি সেটা করি তাহলে সমাজের পক্ষেও সেটা একটা লাভ যে জিনিসটা তাড়াতাড়ি ধরা পড়ছে। তো এই ক্ষেত্রে কী বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার কী কোনগুলো আছে, যেরকম সবথেকে 3টে ক্যান্সারের ক্ষেত্রে এটা বেশি এবং মুখগহ্বরের ক্যান্সার যেটা পরে ডাক্তারবাবু বলবেন একটা। তো ব্রেস্ট ক্যান্সার মানে ব্রেস্টের ক্যান্সার, সার্ভিক্সের ক্যান্সার মানে জরায়ুর মুখের ক্যান্সার এবং কোলন ক্যান্সার। এই 3টে ক্যান্সার কিন্তু দেখা গেছে যে আমরা যদি তার স্ক্রিনিং জনসমাজে আগে থেকে করি তাহলে তার কিন্তু একটা বিশেষভাবে লাভ পাওয়া যায়। বাকি আরও কিছু আছে, লাংসের ক্যান্সার, প্রস্টেটের ক্যান্সার, সেগুলোর ক্ষেত্রেও কিছুটা লাভ হয় কিন্তু সেই লাভগুলো অতটা নয় প্রস্টেটের ক্যান্সারের ক্ষেত্রে। কিন্তু লাং ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যে আমি যদি কতগুলো টেস্ট করি, সিটি স্ক্যান করি, তার যে আর্থিক খরচ হচ্ছে সেটা আমাদের মতন একটা গরিব দেশের পক্ষে হয়তো করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে সেই জন্য সেগুলোকে আমরা বাদ রেখেছি। কিন্তু ব্রেস্ট ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার এবং কোলন ক্যান্সার কিন্তু সহজে করা যায় এবং সেটা বেশ লাভজনক, এবং তার সাথে প্রস্টেটের ক্যান্সারও। আর মুখগহ্বরের ক্যান্সার অবশ্যই, কারণ আমাদের দেশের এখন প্রায় 1/3 ক্যান্সার আমাদের এখানে যা দেখছি আমরা প্রায় মুখগহ্বরের ক্যান্সারের দিকে যাচ্ছে এবং সেটার সংখ্যা দিনকে দিন বাড়ছে। সিগারেট, বিড়ি, গুটখা খাবার এগুলোর তার পরিণতি। তো সেক্ষেত্রে সেটাও কিন্তু খুব সহজেই একটা স্ক্রিনিং করা যায় এবং তাড়াতাড়ি ধরা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কী দেখি? ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ইউজুয়ালি আমাদের যেগুলো আছে যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, 20 বছরের বয়স থেকেই মহিলারা সেটা করতে পারেন। নিজের ব্রেস্টটাকে নিজে জাস্ট দেখে রাখা যে কোথাও কোনো গুটলি বা কিছু অন্য রকম কিছু ফিল হচ্ছে কি না, যদি কিছু হয় সাথে সাথে ডাক্তারবাবুকে দেখানো, ব্যাস আর কিচ্ছু না, এইটুকুনি কাজ। সেটা সাধারণত আমরা বলি যে সপ্তাহের যে কোনো একটা দিন, রোববার দিন বা যে কোনো একটা দিন যখন চান করবেন, যখন একটু সময় আছে তখন নিজে দেখে নেওয়া, ব্যাস। আর তো কিছু নয়, এটা এর থেকে সহজ পরীক্ষা কিছু হতে পারে না নিজের কাছে নিজের করা। 2 নম্বর কী করা যেতে পারে না, 40 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে 1 বছর বা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলি 2 বছর অন্তর অন্তর একটা ম্যামোগ্রাফি করা। তো এই ম্যামোগ্রাফিটা খুব সহজেই অনেক জায়গাতেই হচ্ছে এখন, আগে অতটা জায়গাতে ছিল না কিন্তু এখন খুব সহজেই। 2 নম্বর হচ্ছে কি ম্যামোগ্রাফি করলে যেটা সুবিধা হচ্ছে কি ম্যামোগ্রাফির রেডিয়েশন এক্সপোজার, মানে একটা এক্সরে করুন বা সিটি স্ক্যান করুন, তার যে একটা রেডিয়েশনের এক্সপোজার সেটা ম্যামোগ্রাফির ক্ষেত্রে মানে যৎকিঞ্চিত প্রায় নেই বললেই চলে। তো সেক্ষেত্রে সেটার কোনো অসুবিধে নেই এবং সেক্ষেত্রে জিনিসটা কিন্তু অনেক তাড়াতাড়ি ধরা পড়ে। মনে রাখবেন ক্যান্সারের স্টেজ অনুযায়ী কিন্তু ক্যান্সারের তার নিরাময় হওয়ার সম্ভাবনা থাকে। মানে ক্যান্সারের স্টেজ আমরা যেটা বলি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো 1 নম্বর স্টেজে ধরা পড়লে অনেক তাড়াতাড়ি নিরাময় হয়, চতুর্থতে স্বাভাবিকভাবে সেটা হওয়ার সম্ভাবনাটা কমে যায়। তো যত তাড়াতাড়ি আপনার ধরা পড়বে তত বেশি সম্ভাবনা মানে 100 জনের মধ্যে 90 জনের হয়ে যাবে হয়তো তাড়াতাড়ি স্টেজ 1-এ ধরা পড়লে। তো আমরা চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি ধরা পড়ে, সেই জন্যই এই স্ক্রিনিংগুলোকে করা যায়, তাড়াতাড়ি আমরা ধরতে পারি যত আর্লি স্টেজে। তো আর 2 নম্বর হচ্ছে যদি দেখা যায় যে যাদের কিছু অসুবিধে আছে তাদের সেক্ষেত্রে এমআরআই করা। তো এমআরআইগুলো এখন সরকারি হাসপাতালে বিনা পয়সায় হচ্ছে, কোনো অসুবিধে নেই। যদি দরকার মনে হয় ডাক্তারবাবুরা ম্যামোগ্রাফি দেখে সেটাকে এমআরআই করিয়ে দেওয়া। তো সাধারণত এটা 40-এর পর থেকেই বলা হয়। তো 40-এর পর থেকে অ্যাটলিস্ট আমি বলবো প্রতি 2 বছর না অন্তরুন শুরু তো করুন, তাহলেই হবে। কোনো জিনিসের শুরু করলেই সেটা হয়। তো আমি বলবো প্রত্যেকে যারা এখানে উপস্থিত আছে মহিলারা, তারা যদি এর মধ্যে করিয়ে না থাকে এবং 40-এর পর বয়স থাকে একটা ম্যামোগ্রাফি করিয়ে নিন বা এমআরআই করিয়ে নিন। আর অবশ্যই যাদের ধরুন এটা নিয়ে অনেকেই বলে যে আমার এটা ফ্যামিলিয়ার হিস্ট্রি, মানে মা মাসি বা এরকম তাদের একটা জেনেটিক, তো জেনেটিক একটা অবভিয়াসলি ব্রেস্টের ক্যান্সারের মানে স্তনের ক্যান্সারের একটা তার রিলেশন আছে। তো সেক্ষেত্রে যাদের দেখা গেছে মা মাসি বা এরকম তাদের একটা পুরো ইতিহাস আছে যে ক্যান্সারে তাদের ব্রেস্টের ক্যান্সার, স্তনের ক্যান্সার আছে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অনেক আগে থেকে এই স্ক্রিনিং ম্যামোগ্রাফিটা করতে অনুরোধ করা হয়। 40 বছরের ক্ষেত্রে সেটা অন্তত 10 বছর আগে বা সবথেকে ছোট বয়সে যার ধরা পড়েছে সেই বয়সের থেকে অ্যাটলিস্ট, মানে কারো 20 বছরে কোনো একটা দিদির হয়েছিল তাহলে আমি বলবো তার বাড়ির লোকেদের 20 বছর থেকেই চেষ্টা করা উচিত যে একবার চেক করে রাখা, ঠিক আছে। তো এইটা মোটামুটি ব্রেস্ট ক্যান্সারে যেগুলো আমাদের পাওয়া গেছে, এর বাইরেও আরও আছে কিন্তু এগুলো খুব সহজে আমাদের দেশে করে নেওয়া যায় এবং তার জন্য খুব একটা খরচাও হয় না।
নেক্সট হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার। এগুলো বিভিন্ন গাইডলাইন আছে, আমি জাস্ট খুব সংক্ষেপে বলে যাব যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে বলা হয় যে 21 বছরের আগে কিছু করতে নেই সাধারণত, কারণ দরকার পড়ে না। এবারে সেক্ষেত্রে ছাড়াও কিন্তু আমরা অনেক সময় তার আগেও অল্প বয়সীদের পাই। এবার ব্যাপারটা কী হচ্ছে কি, এখন এটার ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে কি নতুন একটি ভ্যাকসিন এসছে জরায়ুর মুখের ক্যান্সার আটকানোর জন্য, সেটা সাধারণত 9 থেকে 21 বছর, এই 19 বছর 21 বছর অবধি দেওয়া হয়, কিছু ক্ষেত্রে আরেকটু বেশিও দেওয়া যেতে পারে। তো সেই ভ্যাকসিনটা যদি ব্যবহার হয়, এবার দুঃখের বিষয় সেটা এখনও আমাদের যেটা গাইডলাইন, যেগুলো আইসিএমআরের গাইডলাইন ভ্যাকসিনেশনে, সেগুলো তো এখনও ঢোকেনি, কিন্তু শিগগিরই ঢুকবে বলে আমাদের খবর আছে, তো হয়তো সেটা শুরুও হয়ে যাবে। এখনও অবধি সেটা প্রাইভেটলি কিনে দিতে হয়, তো সেটা চেষ্টা করা হয়েছিল যে যদি কোনোভাবে সেটা সম্ভব, কিন্তু এখনও অবধি সেটা সম্ভব হয়নি সার্ভেডিস বা গার্ডাসিল ভ্যাকসিনটাকে সরকারিভাবে সরকারি কার্যক্রমের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটাকে দেওয়া, কিন্তু হয়তো হবে ভবিষ্যতে। তো যাই হোক, তো সেই ভ্যাকসিনটা কিন্তু একটু খেয়াল রাখবেন, যদি সম্ভব হয় বাড়িতে বাচ্চাদের 9 থেকে 19 বছরের মধ্যে তাদেরকে সেটা দিয়ে দিলে মেয়েদের, সেক্ষেত্রে কিন্তু সেটা আটকানোর একটা, জরায়ুর মুখের ক্যান্সারে আটকানোর একটা বিশালভাবে সেটা কাজ করে। 2 নম্বর হচ্ছে 21 বছরের ঊর্ধ্বে, 21 থেকে 29 এইদের ক্ষেত্রে প্যাপস্মিয়ার বলে একটা জরায়ুর মুখের থেকে পরীক্ষা করা হয়, যে কোনো গাইনি বিভাগে ডাক্তারবাবুদের কাছে গেলেই তারা সেটা করে যায় খুব সহজে, এবং সেই রিপোর্টটা থেকে কিন্তু খুব স্বাভাবিকভাবে কিন্তু এই যে বললাম 1 তলা থেকে 5 তলা যাওয়ার অনেক আগে 2 তলা 3 তলা 4 তলা ধাপে আমি সেগুলোকে বুঝতে পেরে যাব যে এইটা ক্যান্সারের দিকে যাওয়ার কোনো প্রবণতা আছে কি না। তখন সেক্ষেত্রে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা আগে থেকে নিতে পারি। সবসময় যে হবেই তারও মানে নেই, কিন্তু সেটার ব্যবস্থা আমরা নিতে পারি। এবার তার উপরে 30-এর ঊর্ধ্বে দেখা গেছে আরও একটা টেস্ট, HPV টেস্ট, এটার সাথে অ্যাড করা হয়, কিন্তু সেটা সবসময় হয়তো খরচা সাপেক্ষ হয়, কিন্তু অ্যাটলিস্ট স্ক্রিনিংয়ের ক্ষেত্রে যদি সেটা কেউ করে তাহলে সেটাও কিন্তু কার্যকর হিসেবে দেখা গেছে। তো এই আপাতত আমাদের মোটামুটি গাইডলাইন। তো আমাদের বলবো যে আমাদের গরিব দেশে স্বাভাবিকভাবে প্যাপস্মিয়ারটা কিন্তু খুব সহজেই করা যায়, এবং সেটা কিন্তু যে কোনো সরকারি হাসপাতালে সব জায়গাতেই কিন্তু সেটা সম্ভব, এবং সেক্ষেত্রে সেটাকে সহজেই করে নিলে পেশেন্টদের কিন্তু অনেক আগে যদি কোনো রোগ হওয়ার থাকে সেটা ধরা পড়ার সম্ভাবনা বেশি। নেক্সট হচ্ছে যেটা বলছিলাম কোলন ক্যান্সার। কোলন ক্যান্সারের ক্ষেত্রে স্বাভাবিকভাবে বলা হয় যে 45-এর ওপর যদি হাই রিস্ক থাকে, তার যদি কোনো আত্মীয় স্বজন বা তার কোনো ফ্যামিলিয়াল ডিজিজের হিস্ট্রি থাকে, বা যেগুলোকে আমরা হাই রিস্ক বলি, তো সেক্ষেত্রে 40, তো সেক্ষেত্রে সেটাকে একটা কোলোনোস্কোপি করা প্রতি 10 বছর অন্তর অন্তর, সেটাই স্বাভাবিক, মানে তার থেকে বেশি প্রয়োজন পড়ে না। এর গাইডলাইন আরও ছোটো আছে, কিন্তু সাধারণত কোলোনোস্কোপি করলেই হয়। অনেকে কোলোনোস্কোপিটাতে ব্যথা হ্যান ত্যান বলে করতে চায় না, তো সেক্ষেত্রে কিছু রক্তের ভিত্তিতে টেস্ট বা স্টুলের টেস্ট আছে, তো সেই স্টুল টেস্টগুলোতে কিন্তু যেটা মুশকিল হচ্ছে সেটাতে পজিটিভ হলে তখন সেক্ষেত্রে কোলোনোস্কোপি কিন্তু করতেই হবে আবার, মানে ওটা থেকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। তো কোলোনোস্কোপিটা 10 বছর বাদে বাদে, আর স্টুল টেস্ট থেকে যেগুলো ইউজুয়ালি করা হয় স্ক্রিনিং টেস্ট, সেগুলো সাধারণত হচ্ছে কি 3 বছর বাদে বাদে করার একটা আমাদের রেকমেন্ডেশন আছে। আর এটাতে মোটামুটি পাওয়া যায়, আর রক্তের টেস্টও অনেক সময় করা যায়, রক্তে পায়খানা দিয়ে রক্ত পড়লে সেটা টেস্ট করে দেখা যায়। মোট কথা, যত তাড়াতাড়ি আপনারা এই পরীক্ষাগুলো একটা নিয়মিত করলে একটা বয়সের পরে, তাহলে কিন্তু আমার তত তাড়াতাড়ি আমার যে কোনো রোগ যদি হয় সেটা ধরা পড়ে, এবং সেক্ষেত্রে আমার চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু করা যায়। এতে গেলে চিকিৎসা মোটামুটি ডাক্তারবাবু প্রায় ভয় ধরিয়ে দিয়েছে, কী করতে হবে, সবাই ভয় পেয়ে গেছে। এবার তাহলে আসা যাক যে কী করে আমরা এর থেকে বাঁচার চেষ্টা করব। তো কারণ খুব সহজ, ওই যে বললাম 1 জনের মধ্যে 3 জনের মধ্যে 1 জনের ক্যান্সার হলেও একটা ভালো দিক যে প্রায় 1/3 ক্যান্সার কিন্তু আমরা আটকাতে পারি যদি আমাদের জীবনের বিভিন্ন যে আমাদের অভ্যেস, খাদ্যাভ্যাস আর বাকি রকম অভ্যেস আছে সেগুলোকে করা যায়। ঠিক আছে, তার মানে এটাতে কোনো এরকম নেই যে আমাকে এই খেতে হবে বা এই এক্সারসাইজ করতে হবে, ওরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট, মানে একদম মাপা ধরা একদম অঙ্কের মতন ব্যাপার নয়। ঠিক আছে, ইউজুয়ালি সাধারণত বলা হয় যে কী করতে না, অবশ্যই স্মোকিং যে বা তামাকু থেকে বর্জন করা। এটা নিয়ে তো মানে আমার বক্তব্য নেই, এটা নিয়ে সারাদিন বলে গেলেও কোনো কম কথা বলা হবে। মনে রাখবেন, তামাকু বা স্মোক থেকে এত ধরনের তার কার্সিনোজেন বা ক্যান্সার করার মতন ওষুধ, মানে রাসায়নিক পদার্থ বেরোয়, তো সেটা হিসেবে প্রায় কুলিয়ে আনা সম্ভব নয়। তো সেক্ষেত্রে ক্যান্সার থেকে, মানে স্মোকিং থেকে বা তামাকু থেকে হয় না এরকম ক্যান্সার প্রায় নেই। তো যাই হোক, তো সেক্ষেত্রে সেটাকে বর্জন করাই হচ্ছে সবথেকে ভালো। 2 নম্বর হচ্ছে গিয়ে এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, আমাদের যেহেতু এখন একটা সেডেন্টারি লাইফ হ্যাবিট হয়ে গেছে, একটা হাঁটাচলা করাটা খুব কম হয়, তো অ্যাটলিস্ট দিনে আধ ঘন্টা যদি হাঁটা যায় তাহলে কিন্তু অনেকটা লাভজনক সেটা একটা হয়, একটা কিছুটা হাঁটা যদি হয় সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর সেটা কী যেটা আমরা বলি যে একটু সুগারি ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক এগুলো একটু অ্যাভয়েড করা, বিভিন্ন ধরনের ফল ভেজিটেবলস এগুলো খাওয়া, হোল গ্রেনস, লেগিউমস এগুলো লিমিট,
অ্যালকোহলটাকে লিমিট করা। অ্যালকোহল আর স্টোভাকের মধ্যে না একটা জিনিস আছে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে বলা যায় কি হচ্ছে গিয়ে একে একে 2 নয়, একে একে 11 হয়, যেটা বলা হয় সাইনার্জিস্টিক অ্যাকশন। মানে যারা অ্যালকোহল খাচ্ছেন এবং টোবাকো নিচ্ছেন তারা কিন্তু দুইটাও একে একে 2-এর অসুবিধাতে পড়বে না, একে একে 11-এর অসুবিধাতে পড়বে। কাজে সেক্ষেত্রে যতটা বার করা যায় তত ভালো। মানে এটা আমাদের ডাক্তারদের ক্ষেত্রে প্রযোজ্য, আমরাও অনেকেই সেটাতে চাপে পড়ে যাই, কিন্তু ঠিক আছে, বা করতেই হবে, এটা আমাদের নিয়ম মধ্যে পড়ে। এছাড়া পড়ছে হচ্ছে গিয়ে খাবার দাবার অভ্যাসের মধ্যে যেটা বলছিলাম যে 4টেকে বলা হয় স্মোকিং বন্ধ করা, ড্রিঙ্কিং বন্ধ করা, অবশ্যই নিউট্রিশনটা নিয়ে আমি অল্প ছোট্ট বলবো, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। নিউট্রিশনের মধ্যে কি আর এক্সারসাইজের মধ্যে কি, যেটা বললাম 30 মিনিট হাঁটবেন, ব্রিস্ক ওয়াক করবেন, মানে হাঁটা। এর মধ্যে হাঁটার মধ্যে দেখা গেছে যে হাঁটাতে যেন একটু ভ্যারিয়েবল স্পিড হয়, মানে কিছুক্ষণ একটু তাড়াতাড়ি হাঁটলেন, কিছুক্ষণ আস্তে হাঁটলেন, এরকম করলে অনেকটা লাভ বেশি পাওয়া যায় টানা ধীরে ধীরে হাঁটার থেকে। জগিং, সাইক্লিং সবই সম্ভব, যে কোনো কিছু করা যায়। একটা জিনিস মনে রাখবেন, বাড়ির কাজ আর হাঁটা এক নয়, ঠিক আছে? ওটা নিজের মধ্যে সময়ের সাথে করা হয়। আর এক্ষেত্রে আমি একজনকে বলি, আমাদের এখানে অনেকজন আমি শুনছিলাম যে তারা ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার, তাদের কিন্তু যাদের ব্রেস্ট ক্যান্সারের অপারেশন হয়ে গেছে, যেদিকে ক্যান্সারের অপারেশন হয়েছে সেই হাতের আমাদের ব্যায়াম করতে বলা হয়। এবং পেশেন্টরা অনেক সময় বলে যে আমি হয়তো রান্না করি, সেটা রান্না করাটা ব্যায়াম নয়, ঠিক আছে? তার জন্য ব্যায়াম কিন্তু করতেই হবে। ব্যায়াম করা আর বাড়ির কাজ এক নয়। আচ্ছা, যদি কোনো কারণে হাঁটতে মানে হাঁপিয়ে যাচ্ছেন, ঘাম হচ্ছে, সেটা ভালো, তার মানে আপনার কাজ করছে সেক্ষেত্রে, ঠিক আছে? তো এক্সারসাইজটা করা দরকার। খাবারের মধ্যে অবশ্যই ভিটামিন, মিনারেলস, যে কোনো সব কিছুরই জানেন তো এগুলোতে প্রচুর যে অ্যান্টি ক্যান্সার এফেক্টস আছে ফাইটোকেমিক্যালস নিয়ে। কিন্তু যেটা আপনাদেরকে আরেকটা যেটা বলা, সেটা হচ্ছে কি ওবেসিটি, বা যেটা আমাদের বলে মেদ বৃদ্ধি হয়ে গেছে, সেটা কমানো। কারণ দেখা গেছে যে ক্যান্সারের সাথে যেরকম স্মোকিং, অ্যালকোহল যেরকম একটা কারণ হতে পারে, ওবেসিটিও কিন্তু একটা কারণ দেখা গেছে, এবং অনেক ক্যান্সারের হিসেবে দেখা গেছে ওবেসিটি তার কিন্তু একটা কারণ। কাজেই আমাদের এখন তো দিনের দিন আমাদের আস্তে আস্তে একটু মোটার দিকে হওয়ার সম্ভাবনা থাকছে। আমাকে তো অনেকেই বলে যে জল খেলেও মোটা হচ্ছিস তুই, তো যাই হোক, সেই হিসেবে মোটা থেকে যতটা রোগা হওয়া যায় ততটা চেষ্টা করা, এবং সেক্ষেত্রে এক্সারসাইজ এবং খাবার দাবার রেস্ট্রিকশন করাটা খুব দরকার। তো যেটা একটা সাধারণ রুল অফ থাম্ব হিসেবে দেওয়া হয় যে 33% খাবার অন্তত 5টা যদি দিনে খাওয়া যায় খুব ভালো, যদি কম হয় তাই সই। আচ্ছা, কার্বোহাইড্রেটটাও 1/3 মধ্যে রাখা। আর মিট, ফিশ, এটা দেখা গেছে আমাদের কিন্তু ভারতীয়দের মধ্যে একটু কম খাওয়া হয়, অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু টোটাল প্রোটিন ইনটেকটা কম করি। এবার ক্যান্সার যাদের হয়েছে বা ক্যান্সার যাদের হয়নি তাদের মধ্যে একটা জিনিস জানিয়ে রেখে দিই, ক্যান্সার হলে কিন্তু খাবারের পরিমাণে ক্যালোরির পরিমাণটা বেড়ে যায়, প্রয়োজনীয়তাটা। যা ক্যালোরির প্রয়োজন আপনার নর্মাল একজন লোকের, ক্যান্সার হলে তার কিন্তু প্রায় দ্বিগুণ, এবং প্রোটিনের পরিমাণটা প্রায় 1.5 গুণ বেড়ে যায়। মানে হচ্ছে স্বাভাবিক একজন লোকের ওজন পিছু বলা হয় 1 গ্রাম পার কিলো মানে কেজি হিসেবে প্রয়োজন। মানে আমার যদি 60 কিলো ওজন হয়, আমার 60 গ্রাম প্রোটিন দরকার প্রতিদিন। সেক্ষেত্রে একজন ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা 90 গ্রাম, 1.5 গুণ হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। মানে ক্যান্সার হলে বা কারো বাড়িতে যদি কোনো পেশেন্ট থাকে বা আত্মীয় স্বজনের মধ্যে থাকে, তাকে বলবেন ক্যালোরিটা কিন্তু খুব দরকারি। মিল্ক ডায়েরি, এটা যে কোনো জিনিসে 3 বার করে খেতে পারবেন, এবং চেষ্টা করবেন যে হাই সুগার কন্টেন্ট সেগুলোকে একটু কমানো। তো সেক্ষেত্রে সেটা যদি কম হয় সেটাই বেটার। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি যে কার্বোহাইড্রেটস, হ্যাঁ, কম দেওয়া কি দরকার না, কার্বোহাইড্রেটস দেবেন, কিন্তু কার্বোহাইড্রেটস একদম পুরো বিবর্জিত করতে গেলে সেক্ষেত্রে সেটা ক্যালোরিটা যেন খেয়াল থাকে। মানে অনেকে এখন লোকজন দেখবেন অনেকেই বলবে রোগ হওয়ার জন্য লো কার্ব ডায়েট, তাতে যেন একটু প্রোটিনটা থাকে। মানে লো কার্ব মানে কোনো কার্ব নয় তা নয়, ঠিক আছে? তো সেটা যেন থাকে। মানে ওই যে অনেক রকম নানারকম আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে চলে আসছে, তো সেই দেখে লোকজন নানা রকম শুরু করে, তো সেটা একটু দেখে। এই যেটা বললাম, তাহলে লো কার্বোহাইড্রেট মানে সেটা হচ্ছে কি অবভিয়াসলি তাতে কার্বোহাইড্রেটটা কম থাকবে, কিন্তু বাকিগুলো এনার্জিগুলো যেন থাকে, কারণ না হলে শরীরের মাংসপেশি ভেঙে কিন্তু সেখান থেকে এনার্জি নিয়ে নেবে শরীর, ও কিন্তু ছাড়বে না, ওর যেটা দরকার সেটা নিয়ে নেবে। এটা অনেকেই বলে যে হোলগ্রেন, হ্যাঁ, হোলগ্রেন খাওয়াটা খুব দরকারি, কারণ সেগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সেগুলো প্রসেসিং করলে অনেকটাই ভালো যে পদার্থগুলো যেগুলো শরীর পাশে থাকে, ভিটামিনস বা মিনারেলস, সেগুলো কিন্তু চলে যায়। এবং দেখা গেছে যে প্রসেসড উইট ওইগুলো খেলে কিন্তু কনস্টিপেশন হওয়া থাকে, কারণ ফাইবারগুলো কন্টেন্টগুলো কম। সেক্ষেত্রে হোলগ্রেন খাওয়াটা বেটার। তো সেটা অনেকেই বলে যে কেন খাবে না বা কেন, সেটা খেতে পারেন। তো তাতে দেখা গেছে ডায়াবেটিস, হার্ট রেট, ক্যান্সার, এবং ক্যান্সারের 3টেই করা হয়েছে। 2 নম্বর হচ্ছে গিয়ে যেটা বললাম স্লো এনার্জি রিলিজ। তো হোল গ্রেনসে কিন্তু স্লো এনার্জি রিলিজ হয়, যেটাতে অনেক সময় সুগার বা ডায়াবেটিক পেশেন্টদের সেক্ষেত্রে কিন্তু সুবিধা লাভ হয়, ঠিক আছে? এবং অনেকটাই পেটে ভরা থাকে মনে হয় আর কি। সেক্ষেত্রে বেশি খাবেন না, এবং পরিমিত খাওয়া খেলে যা হবে আর কি, রোগা থেকে মানে মোটা থেকে একটু কিঞ্চিত হয়তো মুক্তি পাবেন। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের
প্রোটিন মিট, তো সেটা যেন ঠিকঠাক পরিমাণে খান, যেটা আমরা বলছিলাম অন্তত 12 থেকে 18 গ্রামের পার্সেন্টেজের মতন প্রোটিন। আমাদের বাঙালিদের একটা সুবিধে আছে, আমরা মাছ খাই, সেটাতে খুব সুবিধে, তো মাছের জন্য কোনো অসুবিধে নেই। মাছে কিন্তু ভালোই যেটা আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস বা যেগুলো আছে সেগুলো খুব আছে, কাজেই সেদিক থেকে একটা সুবিধে। আমাদের যে সব সময় যে আমরা মিট খাই তা নয়, সেটা একটা ভালো আমাদের। আচ্ছা, ডিমের ক্ষেত্রে বলি, কিন্তু ডিম কিন্তু কোনো বারণ নেই, যতগুলো খেতে পারি, মানে অবভিয়াসলি কুসুমগুলো একটু বাদ দিয়ে। কিন্তু আমাদের ক্যান্সার পেশেন্ট বা তাদের যদি আছে, তাদেরকে আমরা সবসময় বলি ডিমের সাদা অংশটা খেতে। ডিমের সাদা অংশ বেসিক্যালি হচ্ছে অ্যালবুমিন কোনো হজম করতে লাগে না, খুব সহজেই পাওয়া যায়, তো সেই জন্য সেটা খুব বেটার। প্রোটিনের মধ্যে মিল্ক, দই, আমাদের কিন্তু দই খেতে আমরা ক্যান্সার পেশেন্টদের খুব বলি, কারণ সেটা খুব স্বাভাবিকভাবে তাদের সাহায্য করে। আচ্ছা, ছাড়ার মধ্যে বাকিটাও আমি মোটামুটি প্রায় বলেই দিয়েছি। আচ্ছা, আর ফ্যাটের কন্টেন্ট অবভিয়াসলি যেগুলোতে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ভালো, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সর্ষের তেল বা যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোই যথেষ্ট। মানে সানফ্লাওয়ার অয়েল ঠিক আছে, কিন্তু মানে বিদেশে অনেক রকম তেল ব্যবহার হয়, কিন্তু আমাদের সর্ষের তেল বা সানফ্লাওয়ার অয়েল কিন্তু সেক্ষেত্রে কোনোটাতে অক্ষে তাদের থেকে কম নয়, খারাপ নয়, ভালোই সেটা। তো সেই হিসেবে আর রেগুলার মিল খাওয়াটা একটা ঠিক আছে, যেটা হচ্ছে কি একটা ব্রেকফাস্টটাকে একটু হেভি করবেন, ডিনারটাকে লাইট, তো এইটা চেষ্টা করা উচিত, যদি সম্ভব হয় সেটা করলে ভালো। তো আর নিজের ওয়েটটাকে যতটাভাবে কমিয়ে রাখা যায় সেটা সবাই চেষ্টা করতে হবে, আমাদেরকেও করতে হবে, আমাকেও করতে হবে, তো পারলে কিছু করার নেই, যতভাবে চেষ্টা করা যায়। আর যেটা হচ্ছে কি, যদি আমি খাওয়া দাওয়া করি একটু বেশি হেঁটে নিই, তাহলে সেটা করে যতটা ইনপুট আর আউটপুট আমি ব্যালেন্স করতে পারি, তাহলেই মোটামুটি আমাদের একটা হেলদি লাইফস্টাইল যদি আমি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা আমাদের এই ক্যান্সারগুলো যেগুলো হওয়ার আটকাতে পারি, বা আমি যদি এবং স্ক্রিনিং করি, তাড়াতাড়ি ডায়াগনোসিস করি, তাহলে অনেক ক্ষেত্রেই খুব আর্লি স্টেজে বা হওয়ার আগের স্টেজে আমরা সেগুলোকে ধরতে পারি, এবং সেটা চিকিৎসা করলে সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব, এবং সেক্ষেত্রে খরচাটাও কম। কাজেই একটা হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করুন, হাঁটাহাঁটি করুন, খাবার ঠিকঠাক খান, এবং অবশ্যই স্মোক বা অ্যালকোহল ড্রিঙ্ক যতটা বর্জন করা যায় ততটা ভালো। নমস্কার, আশা করি আপনাদের পরে যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন উত্তর পাবে, সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। ধন্যবাদ, নমস্কার। ডক্টর দে এতক্ষণ বললেন আপনাদেরকে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার নিয়ে। মজার ব্যাপার হচ্ছে, আমরা যত ক্যান্সারের ছবি দেখি বইতে, 80% হচ্ছে ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যেও ভারতবর্ষের ওরাল ক্যান্সারের ছবিটা সব থেকে বেশি থাকে আমাদের টেক্সট বইতে। তো আমরা একটু শুরু করে নিই যে ইন্ডিয়া হচ্ছে ওরাল ক্যান্সারে ওয়ার্ল্ড লিডার। আমরা হয়তো এটা জানি না, বাট ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড লিডার ইন ওরাল ক্যান্সার। আর আমাদের কাছে যখন ক্যান্সার পেশেন্টসরা আসেন, 60 to 80% অলমোস্ট অ্যাডভান্স স্টেজে আসেন। স্যার যেটা বললেন স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, আমাদের কাছে অলমোস্ট স্টেজ 3, স্টেজ 4-এর কাছাকাছি গিয়ে পেশেন্টরা আসেন, যেখানে আমাদের আনসারের সংখ্যাটা খুব কম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদেরকে আমি প্রিভেনশানগুলো বলে দেবো, স্ক্রিনিংয়ের পার্টটাও বলে দেবো, সেইভাবে আপনারা একটু অ্যাক্ট করবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। আচ্ছা, ক্যান্সার কিসে কিসে হয়? গুটকা, সিগারেট, অ্যালকোহল, এগুলো আমরা সবাই জানি। যেটা হয়, সুপুরি আর তামাক আর চুন, এদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব আছে। এরা যেটা করে, এরা আপনার ওই জায়গাটাকে সাময়িকভাবে পুড়িয়ে দেয়। আপনার মুখের ভেতরে যে মাড়িটা আছে বা যে চামড়াটা আছে, ওটাকে পুড়িয়ে দেয়, যার ফলে একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন তৈরি হয়। প্রথমেই কিন্তু ক্যান্সার হয় না মুখের, প্রথমে একটা হয় প্রি ক্যান্সারাস কন্ডিশন, সেখান থেকে জিনিসটা ক্যান্সারে ডেভেলপ করে। অবশ্যই চিউয়েবল টোব্যাকো আপনার ওরাল কমার্শিয়াল কার্সিনোমার চান্সেস বাড়িয়ে দেয়, মারাত্মকভাবেই সেটা বাড়ায়। 28 রকম কেমিক্যাল আছে যেটা রিলিজ হয়। আমরা যখন কেউ গুটকা খায় বা কেউ স্মোক করে, দেয়ার আর 28 টাইপ অফ কেমিক্যালস যেটা রিলিজড, আর প্রত্যেকটা কেমিক্যাল হার্মফুল, কেউ ভালো করে না, ক্ষতিই করে। ওরাল ক্যান্সারে যারা সিগারেট খান, যারা অ্যালকোহল নেন, দে আর 5 to 10 times more susceptible to cancers. এবার শুধু ক্যান্সারের প্যাথোফিজিওলজি ডিপেন্ড করে হচ্ছে ডোজের ওপর। ডোজ মানে কিন্তু ওষুধের ডোজ না, এটা হচ্ছে কতটা তারা নিচ্ছে, সেই ওরাল হ্যাবিটটা তারা কতটা পরিমাণে নিচ্ছে, দিনে কতবার খৈনি খাচ্ছে, কতটা কি সিগারেট খাচ্ছে, কতবার তারা অ্যালকোহল খাচ্ছে, তার উপরও কিন্তু ডিপেন্ড করে।
আচ্ছা, এবার আরেকটা হচ্ছে দাঁত। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে রাখি। অনেকে দেখবেন যে আপনার জিভে একটা দাঁতের খোঁচা অনেক দিন ধরে আঘাত করছে বা মাড়িতে কোথাও লাগছে, কিন্তু সেটাকে আমরা ভাবি কি ও ঠিক আছে সেরে যাবে। রিপিটেড ট্রমা কিন্তু ওরাল ক্যান্সার কজ করে। ক্যান্সারের ওয়ান অফ দ্য কজ হচ্ছে রিপিটেড ট্রমা। সেইটাকে কিন্তু অবশ্যই আমাদের ডিলিনিয়েট করতে হবে, সেটাকে মিটিগেট করতে হবে। সেই জায়গাটাকে আমরা সেভাবে ছাড়তে পারবো না। 5 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 1.5 বছর, 2 বছর বাদে গিয়ে একদিন না একদিন জায়গাটা কিন্তু নিজেকে রিপেয়ার করতে না পেরে সেলটা কিন্তু একটা ক্যান্সার সেলে পরিণত হবে। আর যদি একটা সুস্থ সেল যদি ক্যান্সার সেলে পরিণত হয়, তার রেট অফ ডিভিশন কিন্তু অনেক বেশি এবং সেটাকে ফেরত আনা যায় না। এবং যে ডক্টর দে যেটা বলছিলেন যে একটা বাচ্চাকে যদি আমরা সিঁড়ির প্রথম ধাপে ধরি তার ট্রিটমেন্ট একরকম, যদি তাকে আমরা সিঁড়ির ওপরের মাথায় গিয়ে ধরি তার চিকিৎসা কিন্তু অন্য রকম, দুটো কিন্তু এক নয়। পান সুপুরি, এটা খুব কমন হ্যাবিট আমাদের, যে আমাদের একটু পান সুপুরি খাই অনেকেই, মানে খাবার পর, ভাত খাওয়ার পর। ওই জিনিসটাও কিন্তু ভীষণভাবে ক্ষতিকারক। বিটেল লিফ অ্যান্ড টোব্যাকো আবার সেই আপনার ওই রসটা গলার মধ্যে গিয়ে আপনার গলার চারিপাশে যে মাসেলগুলো আছে, মাসেলগুলোকে একটা ছিবড়েতে পরিণত করে, যার ফলে আপনারা মুখ খুলতে পারেন না। অনেকে আছে যারা ক্যান্সার পেশেন্টস যারা আসে আমাদের কাছে, তাদের বেসিক কমপ্লেন হচ্ছে আমরা মুখ খুলতে পারছি না। দিনের পর দিন তারা ডাক্তারের কাছেও যায় না, তারা সেটা চিকিৎসাও করান না, দিনের পর দিন দেখা গেছে তারা চামচে করে খাবার খান, মুখ খুলতে পারেন না। সুতরাং এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। ওই একটু পান খাই, চুন ছাড়া বা সুপুরি ছাড়া কিছু হবে না, হয় না নয় হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, আগেন ডক্টর দে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললেন, এইচপিভি অল্প হলেও দেখা গেছে ওরাল ক্যান্সার বা ওরোফ্যারিঞ্জিয়াল রিজিয়নের ক্যান্সারের কারণ কিন্তু এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা হচ্ছে কি করে একটা নর্মাল সেল একটা ক্যান্সার সেলে পরিণত হয়। যখনই আমরা মুখে তামাক জাতীয় দ্রব্য দিচ্ছি বা সিগারেট খাচ্ছি বা অ্যালকোহল খাচ্ছি, সেই সেলগুলো ওখানে অনেক রকম ইরিটেশন হয়। মূলত হয় সিগারেট খেলে হয় থার্মাল ইরিটেশন, গুটকা বলুন, চুন বলুন, সুপুরি বলুন, এটা খেলে হয় থার্মাল ইরিটেশন, আর অ্যালকোহল ক্ষেত্রে হয় হচ্ছে কেমিক্যাল ইরিটেশন। এবার এই ইরিটেশন হওয়ার ফলে সেলগুলো ড্যামেজ হচ্ছে। এবার সেলটা নিজেকে রিপেয়ার করার জন্য সেই রিপেয়ারিং প্রসেসটাকে স্পিড আপ করে দিচ্ছে। সেই স্পিড আপ করতে গিয়ে একটা সেল কিন্তু ছিটকে বেরিয়ে যাচ্ছে, সেই সেলটা নর্মাল থাকছে না, তখন সেটা দুষ্টু সেলে পরিণত হচ্ছে। সেই দুষ্টু সেলটাই নিজেকে মাল্টিপ্লাই করে 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 দিনের শেষে একটা ক্যান্সার তৈরি করছে। এটা হচ্ছে তার একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। যেমন এই ব্যাপারটা যদি চাইনিজ হুইসপারের মতো, আমি যদি ওই কোণা থেকে একটা কথা বলা শুরু করি, এই কোণায় আস্তে আস্তে কথাটা পাল্টে যাবে, সেম থাকবে না। ক্যান্সারের সেলের ট্রান্সফরমেশনটাও ঠিক সেম, জিনিসটা পাল্টে যায়, তবেই নর্মাল সেল থেকে বা নর্মাল এপিথেলিয়াম থেকে জিনিসটা ডেভিয়েট করে কার্সিনোমা হয়। এইগুলো কিছু কিছু হচ্ছে প্রি ক্যান্সারাস লিশন। যেমন দেখতে পাচ্ছেন জিভে পেশেন্ট ছিল, দিনে বোধহয় 1 ডিব্বা না 1.5 ডিব্বা খৈনি খেত ভদ্রলোক, ঠিক আছে। দেখুন জিভের ওখানে সাদা প্যাচ হয়ে গেছে, দিস ইজ ডিসপ্লেসিয়া। এটা ক্যান্সার হয়নি, কিন্তু ক্যান্সারের যদি 10টা ধাপ থাকে, ভদ্রলোক 8 নম্বর ধাপে দাঁড়িয়ে আছেন। মুখ খুলতে পারছে না, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। নর্মালি আমাদের মুখ খুলবে হচ্ছে আমাদের হাতের 3টে আঙুল। আমি যদি মুখটা হাঁ করি, এই 3টে আঙুল ইজিলি ঢুকে যাওয়া উচিত। যদি না ঢোকে, জানবেন আস্তে আস্তে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস ডেভেলপ করছে, বেশি দিন নেই যখন এই কন্ডিশনে পৌঁছাবে, মুখ খুলছে না। দিস ইজ দ্য মোস্ট হি কুড ওপেন। এই হচ্ছে ওরাল ক্যান্সার। অনেকটা দেখবেন ফুলকপির মতো দেখতে। বাই ডেফিনেশন ইট সেজ কলিফ্লাওয়ার লাইক অ্যাপিয়ারেন্স, আলসার ও প্রলিফারেটিভ লিশন। দেখুন জিনিসটা ছড়িয়েছে, এক জায়গায় কিন্তু সীমিত নেই।
জিনিসটা আস্তে আস্তে ছড়িয়েছে। এইটা আর একটা প্রেজেন্টেশন জিভের ক্যান্সার। জিভের ক্যান্সার এরকম সাদাতে দেখতে হয়। এটাও কিন্তু ক্যান্সার, এটা কিন্তু কেটে যায়নি, এটাও ক্যান্সার। অ্যান্ড আমাদেরকে কিছুটা জিভ বাদ দিতে হয়েছিল। আচ্ছা, এবার পরেরটায় চলে যাব, কী করে আমরা বুঝবো যে আমাদের ক্যান্সার হতে পারে কি না, হবেই নয়, হচ্ছে কি না। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। যদি মুখের কোনো ঘা 15 দিনের পরেও নিজে থেকে না সারে, ইটস আ ওয়ার্নিং বেল। মাউথ আলসার বা ওরাল আলসারস আর ইউজুয়ালি সেলফ লিমিটিং, তার মানে তারা নিজে থেকে 7 দিন, 10 দিন, 12 দিনের মাথায় সেরে যায়। 15 দিন পরও যদি কোনো ঘা মুখের মধ্যে আপনারা দেখতে পান যেটা সারছে না, কাইন্ডলি নিজেদের নিকটবর্তী ডেন্টাল সার্জনের কাছে ভিজিট করুন। কিন্তু আমাদের একটা স্বভাব কি জানেন, ও কিছু না, সেরে যাবে, বুঝতে পারছি না কি হয়েছে, পাড়ার পল্টুদার চায়ের দোকানে চা খেতে খেতে একটু আড্ডা মারছি, আমার এটা হয়েছে, কি করব। পাশের ভদ্রলোক বলছেন, তুই একটা কাজ করে ধনে পাতা মেটে লাগিয়ে দে, দেখ 7 দিনের মাথায় ঠিক হয়ে যাবে। হয় না, হয় না। সব কিছুই যদি ধনে পাতা আর মেথি পাতা বেটে ঠিক হয়ে যেত, তাহলে চিত্রটাই আজকে অন্যরকম হতো, বিশ্বাস করুন। তাই বলছি, এটা মাথার মধ্যে নিয়ে নিন। যদি মুখের কোনো ঘা 15 দিনের বেশি না সারে, দয়া করে একবার ডাক্তারের কাছে যান, তারা দেখবেন এবং তারা নেসেসারি অ্যাকশানস আপনাদেরকে বলে দেবেন। এই কারণের জন্য আমার নিজের জেঠিমাকে আমাকে অপারেট করতে হয়েছে। জেঠিমা দীর্ঘদিন ধরে একটা দাঁতে খোঁচা লাগছিল জিভে, উনি পাত্তা দেননি। যেদিন আমার কাছে এসছেন, ইট ওয়াজ আ প্রুভেন টাং সিএ, জিভের ক্যান্সার। নিজের জেঠিমাকে আমি নিজে অপারেট করেছি। আচ্ছা, কি করে এগুলোর থেকে দূরে থাকবো? সিগারেট ছেড়ে দিতে হবে, গুটখা, পান, সুপুরি, খৈনি, জর্দা ছেড়ে দিতে হবে। মানে আর কোনো অপশান নেই, ছেড়ে দিতে হবে, দ্যাটস ইট। আর অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ। নমস্কার। ওং নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। আমি ডক্টর সৌরভ ভৌমিক। আজকে আপনাদের সামনে এখানে আসতে পেরে নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং এত গুণীজনের মাঝখানে থাকতে পেরে অনেক ধন্য মনে করছি। এবং মহারাজ এবং কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আসতে আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে আমরা যেটা আলোচনা করতে এসেছি সেটা হলো ক্যান্সার বা কর্কট রোগ। তো ক্যান্সার মানেই একটা প্রচণ্ড ভয় এবং নেতিবাচক চিন্তা আমাদের মধ্যে চলে আসে যে জীবন শেষ হয়ে গেল। তো ক্যান্সার জিনিসটা আসলে কি? ক্যান্সারকে আমরা খুব সহজ ভাষায় বলতে পারি, এটা আমাদের শরীরের যে কোষগুলো আছে তার মধ্যে কিছু কোষের বিদ্রোহ। কেন না, আমাদের শরীরের সমস্ত অর্গান এবং সিস্টেম একটা নিয়ম নীতি মেনে চলে যে সেই কোষগুলো কি করে বিভাজন হবে, কতটা বিভাজন হবে, তার সব কিছু নির্দিষ্ট করা আছে এবং সবাই সেটাই মেনে চলে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি কোনো কোষের সেই বিভাজন করার যে নিয়ম নীতিগুলোর বিরুদ্ধে তারা যদি বিদ্রোহ করে এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি হতে থাকে, তখনই ক্যান্সার রোগটা সৃষ্টি হয়। এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয়ে তারা কি করে? তারা করে হচ্ছে যে নিজেরা তো বাড়ছে এবং পাশে যে নর্মাল জায়গাগুলো আছে সেইখানের মধ্যেও তারা আস্তে আস্তে ঢুকতে শুরু করে এবং সেই জায়গাগুলোকেও নষ্ট করতে শুরু করে। এবং তার সাথে একটা আরও অ্যালার্মিং জিনিস হচ্ছে যে তারা রক্ত এবং লসিকার মাধ্যমে এক জায়গা থেকে আরও অন্যান্য জায়গায়, দূরবর্তী জায়গাতে গিয়েও সেখানেও বাসা বাঁধতে পারে এবং সেখানেও একই রকমভাবে তারা গ্রো করতে থাকে এবং নর্মাল সিস্টেমটাকে হ্যাম্পার করতে থাকে। তো ক্যান্সারটা একটা খুব ভয়ের জিনিস বটেই। তো ক্যান্সারটাকে আমরা কি করে প্রতিরোধ বা প্রিভেন্ট করতে পারি সেইটা আমরা আজকে আলোচনা করতে চাইছি। তো ক্যান্সার প্রিভেনশনের প্রাথমিক শর্ত হচ্ছে, কতগুলি শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যে আর্লি ডিটেকশন বা খুব প্রাথমিক পর্যায়ে এটাকে রোগ নির্ণয় করা। তো প্রাথমিক রোগ নির্ণয়টা আমরা কীভাবে করতে পারি, তার জন্য আমরা কতগুলি
যেরকম নিজের শরীর সম্বন্ধে কত কিছু খেয়াল রাখা, যেরকম কোনো জায়গায় যে ঘা হয়েছে সেটা অনেক দিন ধরে শুকোচ্ছে না, যেরকম ডক্টর রূপ বললেন যে 15 দিনের বেশি ওরাল বা বাক্কাল মিকোজায় কোনো ঘা সেটা শুকোচ্ছে না, সেটা একটা। বা শরীরে কোনো জায়গায় কোনো দলা বা ফোলা বা মাংসপিণ্ড দেখতে পাচ্ছি কিন্তু সেরকম ব্যথা নেই, সেটা অনেক দিন ধরে রয়েছে। বা হঠাৎ করে অনেক দিন ধরে কোথাও ফোলা রয়েছে, সেটা হঠাৎ করে বাড়তে শুরু করলো, হঠাৎ করে শরীরের ওজন কমতে শুরু করলো, ঠিক আছে, বা কোনো বা পায়খানা বা পেচ্ছাপের সাথে রক্ত পড়তে শুরু করেছে। এই সমস্ত জিনিসগুলো হলে আমরা কিন্তু কখনোই সেগুলোকে লুকিয়ে রাখা বা অবহেলা করার চেষ্টা করব না। অবহেলা করার চেষ্টা করব না কারণ একটাই কারণ, যে ধরুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝানো যায় যে কোনো জঙ্গলে একটা দেশলাই কাঠি থেকে শুকনো পাতার ওপরে একটু আগুন হয়তো ছিটকে লেগেছে। এই যে অগ্নিস্ফুলিঙ্গ থেকে শুকনো পাতায় ছোট অবস্থায় যে আগুনটা লাগলো, সেটাকে কিন্তু আমরা খুব সহজেই এক বালতি জল বা বোতল থেকে জল ঢেলে নিভিয়ে দিতে পারি। কিন্তু যদি আমরা সেটাকে অবহেলা করি বা সেটাকে খেয়াল না করি, তাহলে কি হতে পারে, সেটা একটা সময় দাবানলের চেহারা নেবে। আর দাবানলের চেহারা নিলে সেটা কিন্তু আটকানো প্রায় অসম্ভব। তো তাই ক্যান্সার হতে পারে, বা কিন্তু যদি সেটাকে আমরা খুব ইনিশিয়াল স্টেজে, মানে যেটাকে আমাকে স্টেজ 1, 2, 3, 4 বলি। স্টেজ 1 মানে একদম যেখানে ক্যান্সারটা শুরু হয়েছে সেখানেই খুব ছোট্ট জায়গার মধ্যে রয়েছে এবং আশেপাশে জায়গাতে ছড়ায়নি। সেরকম পর্যায়ে যদি আমরা ক্যান্সারটাকে ধরতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এটার সম্পূর্ণ নিরাময় সম্ভব। নট দ্যাট যে ক্যান্সার মানেই জীবন শেষ, সম্পূর্ণ নিরাময় কিন্তু সম্ভব। তো কীভাবে আমরা নিরাময় করব না, যদি কোথাও কোনো ফোলা বা কিছু ধরুন কোথাও কোনো ঘা অনেক দিন ধরে শুকোচ্ছে না, সেক্ষেত্রে আমরা ডাক্তারবাবুর কাছে যাব। ডাক্তারবাবু সাধারণত এসব ক্ষেত্রে কোথাও ফোলা হলে এফএনএসি বলে একটা পরীক্ষা করতে বলে। এফএনএসির পুরো কথা হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। তো এটাকে কী করা হয়, ইঞ্জেকশনের মতো একটা খুব পাতলা সূঁচ দিয়ে আমরা সেই ফোলা বা যে অ্যাবনর্মাল অংশটা থেকে কিছু কোষকে বের করে নিয়ে আসি। আমাদের হিস্টোপ্যাথোলজিস্টের কাজ হচ্ছে সেই কোষগুলোকে ভালো করে মাইক্রোস্কোপের তলায় অবজার্ভ করা বা নিরীক্ষণ করা। করে আমরা দেখি যে ক্যান্সার কোষের যেই পরিবর্তনগুলো হয়, সেই পরিবর্তনগুলো যেই সেলগুলো আমার কাছে পরীক্ষার জন্য পাঠিয়েছে তার মধ্যে সেই পরিবর্তনগুলো এসেছে কি আসেনি। তো সোজা কথায় ফর দ্য ডিটেকশন অফ ম্যালিগন্যান্ট সেলস। তো এটা গেলে এক ধরনের পরীক্ষা। এফএনএসি পরীক্ষা অনেক সুবিধা হচ্ছে যে এটা খুব সহজে এবং অনেক তাড়াতাড়ি রিপোর্ট আমরা দিতে পারি। ধরুন একটা এফএনএসি পরীক্ষা করার 2 থেকে 3 দিনের মধ্যে রিপোর্টটা তৈরি করে ফেলা যায়, যে আমরা বলতে পারি যে তাতে ক্যান্সার আছে কি নেই। আরেকটা পরীক্ষা হচ্ছে যে অনেক ক্ষেত্রে ডাক্তারবাবু বলেন যে ট্রু কার্ড বায়োপসি করতে। ধরুন ব্রেস্টে কোথাও একটা ফোলা দেখছি বা বগলে একটা ফোলা দেখছি, ডাক্তারবাবু বলেন ট্রু কার্ড বায়োপসি করুন। ট্রু কার্ড বায়োপসি হচ্ছে, এটাও এক ধরনের সূচ দিয়েই পরীক্ষা হয়, কিন্তু এফএনএসিতে যেরকম পাতলা সূচ হয়, এখানে তার থেকে একটু মোটা সূচ ইউজ করা হয়। ভয় পাবেন না, কারণ যখন এই পরীক্ষাটা করা হয় সেই জায়গায় কিন্তু লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে নেওয়া হয়, যাতে পেশেন্টের কোনো ব্যথা না লাগে। তো একটু মোটা সূচ দিয়ে আমরা করি কি, কিছুটা মাংসখণ্ড সেখান থেকে বের করে নিয়ে আসি, করে আমরা সেইটাকে কিছু প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে সেই জিনিসটাকে পরীক্ষা করে আমরা আলটিমেটলি মাইক্রোস্কোপের তলায় সেই সেলগুলোকে দেখি। এবং বায়োপসি আর এফএনএসির একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, এফএনএসিতে আমরা খালি কোষগুলোকে ইন্ডিভিজুয়ালি দেখছি, বায়োপসিতে আমরা ওই ধরুন একটা বড় বাড়ির কিছু ইট বালি হচ্ছে এফএনএসিতে দেখছি, আর বায়োপসিতে একটা বড় বাড়ির কিছুটা অংশ দেখে আমরা বোঝার চেষ্টা করছি যে ক্যান্সারটা কীরকম। তো এগুলো থেকে আমরা কতগুলি উত্তর পেতে চাই। কী রকম উত্তর? প্রথম কথা হচ্ছে যে ক্যান্সার আছে কি নেই, দ্যার ইজ ম্যালিগন্যান্সি অর ম্যালিগন্যান্ট সেল প্রেজেন্ট অর নট। দ্বিতীয় কথা হচ্ছে যদি ক্যান্সার থাকে সেটা কী ধরনের ক্যান্সার। সব ক্যান্সার কিন্তু সমান নয়। ধরুন আমার স্তনে বা জরায়ুমুখে কোনো ক্যান্সার হয়েছে, স্তন ক্যান্সার মানে সবার স্তন ক্যান্সার কিন্তু সমান নয়, এটার অনেক রকম প্রকারভেদ আছে, ঠিক আছে। তো সেইটা আমাদের বুঝতে হবে যে আমরা এইটা বলার চেষ্টা করি যে এটা কী ধরনের ক্যান্সার। ক্যান্সার মানে যে ধরুন যে কোনো টিউমার, সেটাকে 2 রকমভাবে হতে পারে, একটা হচ্ছে বিনাইন, একটা ম্যালিগনেন্ট। বিনাইন মানে আমরা বলি এগুলো ভালো টিউমার। ভালো টিউমার মানে এগুলো ওই নিজে যতটুকু জায়গা হয়েছে ততটুকুর মধ্যেই থাকে, আমরা যদি ওটাকে অপারেশন করে জায়গাটাকে একটু ওয়াইড মার্জিন নিয়ে বাদ দিয়ে দিই, তাহলে আমার সেটা থেকে ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকে। আর ম্যালিগনেন্ট মানে সেই ক্যান্সারের ছড়িয়ে পড়ার সম্ভাবনা বা আশেপাশে নর্মাল জায়গাগুলোকে ইনভলভ করার সম্ভাবনা অনেক বেশি। তো সেই সেলগুলোকে দেখে আমাদেরকে বলতে হয় যে এই ক্যান্সারটা বিনাইন নাকি ম্যালিগনেন্ট। আর এরপরের প্রশ্ন হচ্ছে যে গ্রেডিং কীরকম, মানে এটার অ্যাগ্রেসিভনেস কীরকম, যে ক্যান্সারটা
খুব দ্রুত ছড়িয়ে পড়ার সব টেন্ডেন্সি আছে, যে সেলগুলোকে দেখে সেগুলো আমরা বুঝতে পারি যে সেলগুলো কি খুব তাড়াতাড়ি প্রলিফারেট বা বাড়ার দিক নির্দেশ করছে, নাকি তারা কম্পারেটিভলি লো গ্রেড বা নিজের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করছে। তো এটা গেল গ্রেডিং। আর এরপরে আসছে যে আমরা এরও পরে খালি ক্যান্সার সেলগুলো আছে কি নেই অবধিতে সীমাবদ্ধ না থেকে এই সেলের অনেকগুলো চিহ্ন খুঁজতে চেষ্টা করি, যার জন্য আরও কিছু স্পেশালাইজড পরীক্ষা হয়। যেমন আপনারা শুনে থাকবেন, আমরা এখন বলি IHC করতে, বায়োপসি করার পরে IHC বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে, বা তারপরে কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে আমরা আরও মলিকুলার স্টাডি করি। এতে হচ্ছে ওই ক্যান্সার সেলের গায়ে কিছু স্পেসিফিক চিহ্ন আমরা খোঁজার চেষ্টা করি, যেই স্পেসিফিক চিহ্নগুলোর এগেনস্টে আমার কিছু টার্গেটেড ড্রাগ আছে। এখন ক্যান্সার চিকিৎসা অনেক উন্নত হয়েছে, সেই জন্য পুরো চিকিৎসা পদ্ধতিটাই এখন পার্সোনালাইজ ট্রিটমেন্টে চলে গেছে, যে প্রত্যেকটা মানুষের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি ভিন্ন। কারণ সেই ক্যান্সারের মলিকুলার সিগনেচারটাকে আমরা খুঁজি, সেই মলিকুলার সিগনেচার অনুযায়ী যদি তার কিছু টার্গেটেড ড্রাগ থাকে, আমরা সেই টার্গেটেড ড্রাগ দিলে আমার সেই ক্যান্সারটা নিরাময়ের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এবার সেই জন্য এই সমস্ত পরীক্ষা পদ্ধতিগুলো আসতে থাকে। তো এটা তো গেল প্রাথমিক রোগ নির্ণয়ের কথা। এরপরের প্রশ্ন যেটা দ্বিতীয় স্টেপ যেগুলো আমরা ক্যান্সার প্রতিরোধ করার, সেটা হচ্ছে যে আর্লি স্ক্রিনিং, যেটা সুমিতা কথা বলছিলেন। আর্লি স্ক্রিনিং মানে যে উপসর্গ তখনও আসেনি, আমাদের ক্যান্সারের সিমটম বা কোনো ফোলা বা আমরা কিছু দেখিনি, তা সত্ত্বেও আমরা যদি কিছু রুটিন পরীক্ষা পদ্ধতি ফলো করি, সেই আর্লি স্ক্রিনিং করে আমরা ক্যান্সার সেলগুলোর পরিবর্তন হওয়ার চান্সটাকে অনেক আগে ধরতে পারি। তো আর্লি স্ক্রিনিংয়ের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা খুব বহুল প্রচলিত, সেটা হচ্ছে সার্ভাইকাল স্ক্রিনিং বা প্যাপস্মিয়ার। তো প্যাপস্মিয়ার এটা খুব আনফর্চুনেট যে আমাদের ইন্ডিয়াতে প্যাপস্মিয়ারের যেই পার্সেন্টেজ, মানে যত শতাংশ লোকের মধ্যে প্যাপস্মিয়ার আমরা রুটিনলি স্ক্রিনিং পদ্ধতি ইউজ করি, সেটা WHO যেই পরিমাপ করে দিয়েছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 70% অফ ফিমেল পপুলেশন, তার থেকে অনেক কম। তার জন্য খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে সার্ভাইকাল ক্যান্সারের সংখ্যা অনেক বেশি, এবং গ্লোবালি যা পার্সেন্টেজ তার একটা বড় অংশ ইন্ডিয়া থেকে লিড করে। তো এই সার্ভাইকাল ক্যান্সারের আর এই প্যাপস্মিয়ার বা এই স্ক্রিনিং পদ্ধতিটা ফলো না করার আরেকটা বাজে এফেক্ট হচ্ছে যে এই সার্ভাইকাল ক্যান্সারগুলো আমরা অনেক অ্যাগ্রেসিভ স্টেজে ধরতে পারি। যদি আমরা প্যাপস্মিয়ারটা কন্টিনিউয়াসলি করতে থাকি, তাহলে অনেক আর্লি, মানে একদম শুরুর সময়, অথবা যে শুরু হয়নি, কিছু ডিসপ্লাস্টিক চেঞ্জ বা ক্যান্সার সেলে পরিবর্তন হওয়ার কিছু নমুনা সেলগুলোর মধ্যে দেখা গেছে, এই পর্যায়ে আমরা সেগুলোকে ধরতে পারি। এবং সেগুলো যদি ধরতে পারি, তাহলে আমরা সেই ক্যান্সারটাকে কিন্তু সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে পারি, এবং কন্টিনিউয়াস ফলো আপের মাধ্যমে। এবং তার জন্য কিছু প্রোটোকল আছে, যে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ের প্রোটোকল, যেটা ডক্টর দেও বলছিলেন, যে 21 বছর বয়সের ওপর থেকে সার্ভাইকাল স্ক্রিনিং ইউজুয়ালি করা উচিত। 21 থেকে 29 এই সময়ের মধ্যে প্রত্যেক 3 বছর অন্তর প্যাপস্মিয়ার করা, এবং 29 থেকে 65 এই সময়ের মধ্যে এখন প্যাপস্মিয়ারের সাথে একটা টেস্টিং বলি আমরা, প্যাপস্মিয়ার আর এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের DNA ডিটেকশন করা, এই প্যাপস্মিয়ার প্লাস HPV ডিটেকশন, দিস ইজ এ টেস্টিং। সো এই টেস্টিংটা প্রতি 5 বছর অন্তর করা, এই 29 থেকে 65 বছর বয়সের সীমার মধ্যে, অথবা যদি শুধু প্যাপস্মিয়ার করি তাহলে প্রতি 3 বছর অন্তর সেটাকে করা। তো এই রকম স্ক্রিনিং প্রসেস যেরকম সার্ভাইকাল ক্যান্সারের জন্য আছে, সেরকম ব্রেস্ট ক্যান্সারের জন্য আছে, যে রুটিন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা, ম্যামোগ্রাফি প্রত্যেক বছর করে একবার করা 40 থেকে 50 বছর বয়সের ওপরে যারা মহিলা আছেন তাদের জন্য। এবং কারোর পরিবারে যদি কোনো রকম ক্যান্সারের হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে সেই ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অন্যদের ক্ষেত্রে অনেক বেড়ে যায়, অন্যদের তুলনায় অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের এই স্ক্রিনিং করার যেই সময়সীমাটা, সেটাকে আরও এগিয়ে আনতে হবে। যেরকম ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা 40 বছর থেকে ম্যামোগ্রাফি করতে বলি, যদি তার ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, তাহলে আমরা 25 থেকে 30 বছর বয়সের থেকেই ম্যামোগ্রাফির জন্য বলবো। তো সেইটাও নিজেদের মাথায় রাখা দরকার, যে আমার পরিবারে যদি কারোর ক্যান্সার থাকে, আই হ্যাভ টু বি ওভার কশাস। কেন কি আমার গাড়ির ড্যাশবোর্ডে একটা ওয়ার্নিং সিগন্যাল অলওয়েজ জ্বলছে। সো আমাকে একটা রুটিন স্ক্রিনিং বা নিজেকে সচেতন রাখাটা ভীষণ জরুরি। তো এই সচেতনতা কী করে করতে পারি? শরীরে কোনো রকম অসুবিধা যেগুলো দেখা গেলে, যে ক্যান্সার হতে পারে, সবারই হতে পারে, কারণ ক্যান্সার এখন একটা মহামারী পর্যায়ে চলে গেছে আমাদের দেশে। তো সেইটা নিজের মাথায় রাখা, যে কোনো রকম কিছু অস্বাভাবিকতা যদি শরীরে দেখি, যে আমার ক্যান্সার হলো না তো, তাহলে একটু ডাক্তারবাবুর কাছে যাই। এবার ডাক্তারবাবু যদি সেটা পর্যবেক্ষণ করে বোঝেন যে কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার, সেই পরীক্ষা নিরীক্ষাটা করতে হবে।
অনেক সময় একটা ভ্রান্ত ধারণা থাকে যে এফএনএসি বা বায়োপসি করলে যদি ওখান থেকে ক্যান্সারটা নাকি ছড়িয়ে যাবে। অনেক সময় বলে যে ক্যান্সারের মধ্যে ছুঁচ ফোটালে সেই ছুঁচের ট্র্যাক দিয়ে ক্যান্সারটা বেরিয়ে এসে বাইরে ছড়িয়ে যাবে, এরকম কিন্তু অ্যাবসলিউটলি রং, এরকম কোনো কিছুই হয় না। তো পরীক্ষা নিরীক্ষাগুলো ভীষণভাবে জরুরি। এফএনএসি বলুন, বায়োপসি বলুন, সেগুলোর কিছু নির্দিষ্ট পদ্ধতি মেনে চললে তাতে ব্যথাও সেরকম লাগে না, তাড়াতাড়ি রিপোর্টও পাওয়া যায় এবং সঠিক রিপোর্ট কিন্তু আপনার সঠিক চিকিৎসার দিশা দেখায়। তো সেই জন্য ক্যান্সারকে যদি আমরা একদম শুরুর পর্যায়ে ধরতে পারি, এটা মনে রাখা দরকার যে ক্যান্সার আমরা নির্মূল করতে পারি, ক্যান্সার আমাদেরকে কিন্তু সেক্ষেত্রে ক্ষতি করতে পারবে না, আমরা তার থেকে বাঁচতে পারি। তো এটাই আমার বলার আজকে। তো আশা করব সবাই ভালো থাকবেন এবং কিছু প্রশ্ন থাকলে পরের পর্বে নেব। ধন্যবাদ। নমস্কার উপস্থিত সবাইকে, মহারাজকে, ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ নিয়ে এইখানে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য আমাকে সবাইকে ধন্যবাদ। তো আমাকে যে বিষয়টি নিয়ে বলতে বলা হয়েছে আজকে, যে ক্যান্সার নিয়ে কি করে ভালো থাকা যায়, তার একটা পোশাকি নাম আছে চিকিৎসা শাস্ত্রে, যেটা নাম হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। তো এই প্যালিয়েটিভ কেয়ারটা কি, আমার আগের বক্তারা খুব সুন্দর করে বুঝিয়ে বলেছে যে আমরা তাকে একতলায় ধরবো, দুতলায় ধরবো, সেগুলোকে আমরা কিভাবে তার থেকে দূরে থাকব। তো এখন বিষয়টা হচ্ছে সেখানে আমরা ধরতে পারিনি, হয়ে গেছে ক্যান্সারটা ডিটেক্টেড। তো একটা বহু প্রচলিত শব্দ ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, কিন্তু সেইটা এখন চিকিৎসা শাস্ত্রের কল্যাণেই হোক এবং সবার সমবেত প্রচেষ্টায় সেই কথাটা আমরা এখন আর বলি না, চিকিৎসা বিজ্ঞানে সেই কথাটা আর বলা হয় না। তো ক্যান্সার হ্যাজ মেনি আনসার, মে নট দ্য অল আনসার, কিন্তু মেনি অ্যান্সার। ঠিক আছে, মানে ক্যান্সার মানে পরোয়ানা জারি হয়ে গেল এমনটা নয়। তো ওই প্যালিয়েটিভ কেয়ারটা সেখানে আসে। প্যালিয়েটিভ কেয়ার মানে এইটা নয় যে আমার আর কিছু করার নেই, সেখানে আর ব্যাস টার্মিনাল স্টেজ, এরকমটা না। প্যালিয়েটিভ কেয়ারের ছাতাটা অনেকটা বড়। কিরম বিস্তৃত, আগের বক্তারা যেরকম বলেছেন যে আমরা যদি ক্যান্সারটার মুখে ডিটেক্টেড হয়নি তখন ধরে ফেলতে পারি, 4 তলা বা 5 তলায় যাওয়ার আগে। তো এখানেও আমরা ঠিক ওই রকমই 5 তলায় পৌঁছইনি তার আগে থেকেই প্যালিয়েটিভ কেয়ার কিন্তু শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ স্টার্ট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ডায়াগনোসিস। যেখানে আমার একটা ছোট আর্লি, ভেরি আর্লি স্টেজে ক্যান্সার ডিটেক্টেড হয়েছে, সেখান থেকে প্যালিয়েটিভ কেয়ার শুরু হচ্ছে এবং এর ছাতাটা চলে যাচ্ছে বিয়ন্ড ডেথ। বাকি চিকিৎসা শাস্ত্র ডেথের সাথে সাথে কিন্তু কিউরেটিভ মেডিসিন শেষ হয়ে যাচ্ছে। প্যালিয়েটিভ কেয়ার ইজ নট এন্ডিং উইথ দ্য ডেথ অফ আ পারসন অর ইন্ডিভিজুয়াল। প্যালিয়েটিভ কেয়ারের একটা বড় কথা হচ্ছে এখানে আমরা একজন ব্যক্তিকে রোগী হিসেবে না দেখে একজন সার্বিক ব্যক্তি হিসেবে দেখব। সেখানে তার সার্বিক ভালো থাকাটাই প্যালিয়েটিভ কেয়ারের উদ্দেশ্য আমাদের, অর্থাৎ কোয়ালিটি অফ লাইফ। এটা কি ইমপ্রুভমেন্ট, ইট ইজ অ্যান অ্যাপ্রোচ, ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ আ পারসন, অ্যান্ড নট অনলি দ্য পারসন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ যে শুধু ব্যক্তিটা নয়, যেই ব্যক্তির একটি দুরারোগ্য ব্যাধি হয়েছে তার সাথে তার সঙ্গে থাকা তার ফ্যামিলি মেম্বার, তার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, তার সাথে জুড়ে থাকা প্রত্যেকটা আত্মীয় বন্ধু বর্গ, সবাইয়ের আমরা কোয়ালিটি অফ লাইফকে অ্যাড্রেস করে এই প্যালিয়েটিভ কেয়ার। কীভাবে করে, তার কী কী তার সার্ভিস না, কমফর্ট, গিভিং কমফর্ট। কীভাবে, পেন রিলিফ, ডিস্ট্রেস রিলিফ, আমার ব্যথা থাকবে না, ব্যথার উপশম হবে, আমার কোনো ডিস্ট্রেস থাকবে না, এবং নট অনলি দ্য ফিজিক্যাল অ্যাসপেক্ট, আমার সোশ্যাল, সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, সেই প্রত্যেকটা জায়গার ডিস্ট্রেস আমি অ্যাড্রেস করব প্যালিয়েটিভ কেয়ার দিয়ে। তার মানে কি দাঁড়ালো যে আমি আমার শুধু রোগ ভোগটা নিয়েই আমি আমার জীবনটা নয়, আমার বাকি সমস্ত, আমি একটা সামাজিক জীব, মানুষ একটি সমাজবদ্ধ জীব,
তো বাকি সমস্তটা নিয়েই আমাদের জীবন। সেই পুরো জিনিসটার অ্যাক্সিসটা যতক্ষণ আমি অ্যালাইন থাকছি ততক্ষণই আমার ভালো থাকা, তাই না? তো সুতরাং প্যালিয়েটিভ কেয়ারের যেটা WHO-র ডেফিনেশন সেটাই হচ্ছে এইটা, প্যালিয়েটিভ কেয়ার ইজ অ্যান অ্যাপ্রোচ দ্যাট ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ লাইফ অফ পেশেন্ট উইথ লাইফ থ্রেটনিং ইলনেসেস। এখানে বলা হচ্ছে, দেখুন ক্যান্সার নয়, কিন্তু প্যালিয়েটিভ কেয়ার কথাটা ক্যান্সারের সাথে জড়িত হলেও আমি একটি কথা এখানে বলবো যে এটি যে কোনো দুরারোগ্য ব্যাধি, অর্থাৎ যেটা আপাতত আমাদের মডার্ন সায়েন্সে যার চিকিৎসা এখনও আমাদের অধরা রয়ে গেছে, সেই সমস্ত ব্যাধি কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের আন্ডারে আসছে। তো সেগুলোকে অ্যাড্রেস করে সার্বিকভাবে ভালো থাকার একটা প্রচেষ্টা আমাদের থাকবে প্যালিয়েটিভ কেয়ারে। তো সেই জন্য তার উদ্দেশ্যগুলো এটাই। আমরা যদি এখানে একটা গীতার বাণী স্মরণ করি, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, দ্বিতীয় অংশটা নিয়ে আমি কিছু বলছি না, আমার আলোচ্য বিষয় এখানে প্রথম অংশটা, যেটা নিয়ে আমরা সবাই দ্বিধাহীন, অর্থাৎ জাতস্য হি ধ্রুব মৃত্যু, জন্মালে মরিতে হবে, এর তো কোনো দ্বিধা নেই, এটা নিয়ে কারোর দ্বিধা নেই কোথাও। সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে ওই পয়েন্টটা ঠিক আছে, ওটা তো আমি নড়াতে চড়াতে কিছুই করতে পারবো না। আমরা মাঝখানটা যেন আমাদের মতো করে, আমাদের ভালো লাগার মতো করে যতদূর সম্ভব ততদূর বেঁচে থাকতে পারি, সেটাই। অর্থাৎ আমরা প্যালিয়েটিভ কেয়ারে আমরা ত্বরান্বিত অথবা মন্দীভূত করছি না মৃত্যুকে আমরা নিয়ে এগোতে সরাতে পিছোতে কিছুই করতে চাইছি না। ইট অ্যাফার্মস লাইফ, ইট ডাজ নট পোস্টপন অর হ্যাসেন্স ডেথ, ইট অ্যাফার্মস লাইফ। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যেন আমি আমার মতো করে সুস্থভাবে, আমার যেভাবে ভালো লাগছে সেইভাবে বেঁচে থাকতে পারি। তো এইটা সেই জন্য শুরু হচ্ছে টাইম অফ ডায়াগনোসিস, এবং আমি প্রথমেই বলেছি চলে যায় কোথায়, বিয়ন্ড ডেথ। বিয়ন্ড ডেথ কাকে দেবে সার্ভিসটা? না, আমার সঙ্গে যারা জুড়ে আছে, আমার আত্মীয় স্বজন বন্ধু বর্গ, আমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, যে ব্যক্তি তার মৃত্যুর পরে যখন জায়গাটা খালি হয়ে গেল, দে আর দ্য বিরিভড পারসন, সেই শোক সন্তপ্ত পরিবারকেও সেই কেয়ারটা দেয় কিন্তু প্যালিয়েটিভ কেয়ার। আমরা যদি এখানে আমার যারা সমবয়সী এবং বয়োজ্যেষ্ঠ আছেন তারা সবাই জানবেন, আমার যারা কনিষ্ঠ তারা হয়তো নাও জানতে পারে। আমরা আমাদের মহানায়ক উত্তম কুমারের অভিনীত একটি সিনেমার কথা আমি বলবো এখানে। আমাদের শ্রদ্ধেয় সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা অগ্নিশ্বর উপন্যাস নিয়ে তৈরি, যে অগ্নিশ্বর সিনেমায় যেই ডাক্তারকে আমরা পেয়েছিলাম, ডাক্তার অগ্নিশ্বর মুখোপাধ্যায়, আমার মতে এখনো পর্যন্ত উনি হচ্ছেন আমার মানে জানা বোঝা প্যালিয়েটিভ কেয়ার এক্সপার্ট। এবং ভেবে দেখুন, আমাদের কিন্তু আগেকার যেটা ছিল, এখন তো আমরা স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট হয়ে গেছি না। তো আমরা যখন পড়াশুনো করি আমাদের এক স্যার বলেছিলেন যে তোরা যখন ডাক্তারি করবি তখন ডান কান বা কানের ডাক্তার আলাদা হয়ে যাবে। তো সত্যিই আমরা দেখছি আমাদের এখন কর্নিয়া, রেটিনা, কনজাংটিভার ডাক্তার আলাদা আলাদা। মানে কিন্তু এইখানে আগেকার দিনে আমরা যদি ফিরে যাই, জেনারেল ফিজিশিয়ান যারা ছিলেন, হাউস ফিজিশিয়ান, অর্থাৎ তিনি ডাক্তারি তো করতেন, তার সাথে ডাক্তারবাবু আমার ছেলে এইখানে চাকরি পেয়েছে, ওকে কি পাঠাবো, মেয়ের বিয়ে এখানে হয়েছে ওটা কি দেবো, মানে সার্বিক পুরো একটা সামাজিক চিত্রের মধ্যে কিন্তু তার অবস্থান ছিল। অর্থাৎ শুধু রোগ মুক্তি নয়, পুরো জিনিসটা নিয়েই তার মানুষের অবস্থান সমাজে। তো সেইটাই প্যালিয়েটিভ কেয়ারের বক্তব্য, যে আমরা যতদূর সম্ভব, যেটা আমার যেটা হয়েছে সেটা থেকে তো সেটা হয়েছেই, সেটা নিয়ে আমি আর কিছু করতে পারছি না, কিন্তু যতটা সেটা নিয়ে থাকা যেতে পারে, যতটা ভালোভাবে থাকা যেতে পারে সেটার থেকে বেরিয়ে এসে এই আর কি বক্তব্য। ডক্টর ধর বলছিলেন যে শ্রীরামকৃষ্ণদেবের খাদ্যনালীর ক্যান্সার ছিল, তো সুতরাং সেইখানে দাঁড়িয়ে এই একটা কথাই আমি বলবো যে ওনার যে খাদ্যনালীর ক্যান্সার ছিল, তো সুতরাং এখান থেকে কি আমরা বলতে পারি যে মানে ওনার কিছু ত্রুটির জন্য ওনার ক্যান্সারটা ছিল, এটা তো আমরা ধৃষ্টতা করেও বলতে পারি না কখনোই, তাই না? স্পিরিচুয়াল পেন কি, যে ওয়াই মি, আমার কেন হলো,
তো সুতরাং যেখানে শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরের খাদ্যনালীর ক্যান্সার হয়েছে, সেখানে আমি তো বলতে পারি না যে আমার কেন হলো। এই প্রসঙ্গে আমি একটা বলতে চাই যে আমাদের প্রাক্তন ভারতীয় জাতীয় ক্রিকেটের দলের ক্রিকেটার যুবরাজ সিংয়ের বুকের ক্যান্সার হয়েছিল। তখন উনি ইন্টারভিউতে একটা কথা বলেছিলেন যে আমি যেদিন সেঞ্চুরি করেছিলাম সেদিন তো আমি বলিনি ওয়াই মি, আজকে কেন বলবো ওয়াই মি। অর্থাৎ এটা ন্যাচারাল ফেনোমেনন, এটা আমার সাথে হয়েছে, মানে এটার সঙ্গে আমার কর্মের কোনো যোগ নেই, কিন্তু যখন হয়েছে তখন আমার সেটাকে তার সাথে মুখোমুখি দাঁড়িয়ে যতদূর আমার ভেতরের শক্তি দিয়ে আমায় লড়তে হবে, তার সাথে আমার ডাক্তারবাবুরা রয়েছে। প্যালিয়েটিভ কেয়ার ইজ আ টিম অ্যাপ্রোচ। এটাতে শুধু ডাক্তাররা জড়িত নয়, এটাতে এখানে কেয়ার গিভার হচ্ছে বাড়ির মানুষ, আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশী, তারাও কিন্তু সবাই প্যালিয়েটিভ কেয়ার এক্সপার্ট। সবাই মিলে টিম অ্যাপ্রোচ, ইট ইজ আ হলিস্টিক টিম অ্যাপ্রোচ। তো এখানে একটা কথা আছে হসপাইস কেয়ারটা হচ্ছে ডেম সেসিলি সন্ডার্স বলে একজন সোশ্যাল ওয়ার্কার, তিনি পরবর্তীকালে নার্সিং স্টাফ হন, তার কয়েন করা এই টার্মটা হসপাইস। এটা হচ্ছে ইট ইজ অলসো আ ফিলোসফি অফ কেয়ার, যেটা দেওয়া হয় টার্মিনালি ইল পেশেন্টদের। সেটা হচ্ছে টু প্রোভাইড আ কমফর্ট, যে টু সে গুড বাই ইন আ কমফর্টেবল ওয়ে। চলে তো আমাদের সবাইকে একদিন যেতে হবে, এইটা তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এতে, কিন্তু সেটা যেন ওই মুখে নল গুজে ভেন্টিলেটরে টিউব না গুজে আমরা সবাইকে ঠিকভাবে গুড বাই জানিয়ে সবাইকে নিয়ে সামনে রেখে যেতে পারি। এটা একটা স্টাডি হয়েছে, এটা পাবলিশড হয়েছে জার্নালে, ডক্টর কুলকার্নি করেছিলেন, যে চয়েস অফ প্লেস অফ ডেথ মোর দ্যান 85% কেসে দেখা গেছে সবাই চায় সে যেখানে রাজপ্রাসাদেই থাকুক আর কুড়ে ঘরেই থাকুক, আমি আমার বাড়িতে আমি মারা যেতে চাই। এটা স্টাডিতে প্রমাণিত। সুতরাং সেটা কমিউনিটি বেসড প্যালিয়েটিভ কেয়ার, যে আমি সেই পেশেন্টকে, যার জন্য আমার কাছে আর কিউরেটিভ কিছু নেই, তাকে আমি যতদূর সম্ভব বাড়িতে রেখে তার কমফর্ট জোনে রেখে তাকে যে চিকিৎসা দেওয়া সম্ভব সেটা দেব। স্পিরিচুয়ালিটি নিয়ে এইখানে দাঁড়িয়ে, এই পূর্ণভূমিতে দাঁড়িয়ে বলার ধৃষ্টতা আমি রাখছি না, শুধু আমি একটাই কথা বলতে চাই, স্পিরিচুয়ালিটি ইজ কানেক্টেড, যতটাই কানেক্টেড টু রিলিজিয়াস অ্যান্ড ইয়োর বিলিফ, এবং এই স্পিরিচুয়াল কথাটাই এসছে স্পিরিট থেকে, অর্থাৎ আমার সোল, যেটা আমার সোলকে ভালো রাখছে সেটাই আমার স্পিরিচুয়ালিটি। আমার যদি বাগান করতে ভালো লাগে সেটাই আমার স্পিরিচুয়ালিটি। যার বাগান করতে ভালো লাগছে তাকে বাগান করতে দিন। যে ফুটবলার, সে হয়তো ফুটবল খেলতে পারছে না, কিন্তু সে ফুটবলের সিনেমা দেখবে, সে বই পড়বে, সে সারাদিন ফুটবলের নিয়ে আলোচনা করবে, সেটাই তার স্পিরিচুয়ালিটি। যেটা আমার স্পিরিটটা আপলিফ্ট করে রাখছে সেটাই আমার স্পিরিচুয়ালিটি। আমার যদি মনে হয় আমি সারাদিন কীর্তন করব, সেটাই আমার স্পিরিচুয়ালিটি, তার সাথে কারুর সাথে কোনো বিভেদ নেই। তো সেটাই, এইটা হচ্ছে যে যেখানে কিওর শেষ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু কেয়ার শেষ হচ্ছে না, কেয়ার কন্টিনিউ করছে। সেটা এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ, এবং এটা এমপ্যাথেটিক্যালি এটা যদি দেওয়া যায় তবেই এটা সাকসেসফুল হবে। এখানে এমপ্যাথি কথাটা ইউজ করা হয় সিম্প্যাথির জায়গায়। এমপ্যাথি মানে হচ্ছে আমি যে কেয়ার প্রোভাইডার তাকে যে সার্ভিস নিচ্ছে তার জায়গায় বসিয়ে তবে সেই সার্ভিসটা আমি দিতে পারবো। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইট ইজ অ্যাডিং লাইফ টু দ্য ইয়ার্স, নট ইয়ার্স টু দ্য লাইফ। আমার ইয়ার্স টু দ্য লাইফটা আমি চেঞ্জ করতে পারবো না, বাট উই আর অ্যাডিং লাইফ টু দ্য ইয়ার্স। এই আমাদের এবারের 2025-এর প্যালিয়েটিভ কেয়ারে, ওয়ার্ল্ড প্যালিয়েটিভ কেয়ারের স্লোগান ছিল এটা, অ্যাচিভিং দ্য প্রমিস ইউনিভার্সাল অ্যাক্সেস টু প্যালিয়েটিভ কেয়ার। সেইটা আমরা সবাই মিলে একসাথে টিম অ্যাপ্রোচেই করতে পারবো। সো আমাদের ব্যথার পূজা হয়নি সমাপন, সুতরাং যতদিন আমাদের প্যালিয়েশন হচ্ছে, যতদিন না জাস্টিস আসে, আমাদের ততদিন জাস্টিসের দাবি বজায় রাখতে হবে। আর উই ক্যান নট চেঞ্জ দ্য আউটকাম, বাট উই ক্যান অ্যাফেক্ট দ্য জার্নি। সো এইটুকু বলেই শেষ করব যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসো সত্যের এলাও সহজে। নমস্কার। এবং আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে খুব ছোটোর মধ্যে আমার বক্তব্য রাখবো একটাই কারণ যেটা গৌতম বলল যে মনের মধ্যে অনেক প্রশ্ন গিজগিজ করছে, সেই প্রশ্নগুলোর তো একটা উদ্ধারের ব্যবস্থা করতে হবে, কাজে আমি তার মাঝখানে প্রাচীর হতে চাইছি না। স্পিরিচুয়ালিটির প্রশ্নে এই
পীঠস্থানে দাঁড়িয়ে একটা কথাই মনে পড়ছে ঠাকুরেরই কথা, যে পাখিটাকে হরিকথা যতই বলা হয় কিন্তু বেড়ালটা ধরলে তখন আর হরিকথা বেরোয় না, তখন ট্যাঁটাই বেরোয়। এটাই কিন্তু জীবন। কিন্তু সত্যি কথা বলতে কি, WHO এই স্পিরিচুয়াল হেলথের কথা বলতে শুরু করছে জাস্ট বছর 10 হলো। তারপর WHO বুঝতে পারেনি যে স্পিরিচুয়াল হেলথের ইম্পর্টেন্স কতখানি। তো সেই কারণে ভাববেন না সবাই সব কিছু জানে, আমরা কেউই কিছুই জানি না। কারণ ঠাকুরের কথা আবার ফিরে গেলেই বলতে হয় ঈশ্বর জ্ঞানী জ্ঞান, বাকি সমস্তই অজ্ঞান। এবং আমরা ওই অজ্ঞানের পূজারী না হয়ে একটু জ্ঞানের দিকে এগোবার চেষ্টা করছি, যেটা উপনিষদের সেই দুটো পাখির কথা যদি ভাবি, সেই মগডালে বসে আছে পূর্ণ জ্ঞানী পাখি, আর আমরা সেই ছোট পাখিটার মতো কখনো টক ফল, কখনো তেতো ফল, কখনো মিষ্টি ফল খেতে খেতে উঠছি ওপরের দিকে। এবং আমরা বিজ্ঞানীরা কিন্তু সে কারণেই করছি। আপনি পুরনো দিনের রিসার্চ পেপার দেখবেন, তাতে যা ছিল আজকে সেটা পাল্টেছে। আজকে আমি যেটা প্রোটোকল বলছি, কালকে আরেকজন বিজ্ঞানী এসে সেটাকে নালিফাই করে নতুন তথ্য দেবেন। বিজ্ঞান এগোতে থাকবে। কখনই ভাববেন না যে আমার মাস্টারমশাই যেটা শিখিয়েছে সেটা হয়তো আজকে নালিফাইড হয়ে গেছে, তেমনি আমার ছাত্র আমি আজকে যেটা বলছি সেটা নালিফাই করবে না, সেটা ঘটবে। এবং সেটাই কিন্তু কাম্য। তার পথ এগোবে আসল পথের সন্ধানে, যবে প্রকৃতি দ্বার খুলে দেবেন এবং আমরা ঈশ্বরের সন্ধান পাব। এটাই কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য। তবে দু একটা একদম গ্রাউন্ড লেভেল কথা বলে দিই। এক্ষেত্রে খুব মজার ঘটনাটা বুঝতে বসে মনে হচ্ছিল, ঠাকুরের মাঝে কি গোপাল ভাঁড়কে আনা উচিত। গোপাল ভাঁড়ের গল্প আমরা ছোটোবেলায় সবাই শুনেছি। একবার জিজ্ঞেস করা হয়েছিল, রাজামশাই জিজ্ঞেস সব থেকে কমনেস্ট প্রফেশন কী? তো সবাই নানা রকম বললেন। গোপাল বলে ডাক্তারই হচ্ছে সব থেকে কমনেস্ট প্রফেশন। তো সবাই হো হো করে তাকে হাঁটা করলো। 2-3 দিন গোপালকে দেখা যায়নি। তারপরে খোঁড়াতে এসে ঢুকছে রাজসভায়। যখন ঢুকছে কেউ বলছে, গোপাল কী হলো, তুমি এটা একটা লাঠি নিলে পারতে, কেউ বলছে এটা চুনপট্টি দিলে পারতে, কেউ অমুক দিলে পারতে। যখন এসে রাজার কাছে এসে দাঁড়ালো, গোপাল বললেন, দেখলেন তো মহারাজ, এটা সবাই কিন্তু ডাক্তার, রাজবদ্যি কিন্তু একজন, আর বাকি সবাই কিন্তু ডাক্তার। কাজে বুঝতেই পারছেন যে সব থেকে মোস্ট কমনেস্ট প্রফেশন হচ্ছে ডাক্তারি। সেজন্য দয়া করে কেউ যদি প্রিয়জন বা পরিচিত ক্যান্সারের ডায়াগনোসিস হয়, দয়া করে ওই পাড়ার দোকানে সেই তিতিরবাবুর চায়ের দোকানের পরামর্শ নেবেন না। বর্তমানে কিন্তু অলমোস্ট প্রায় প্রত্যেক জেলায় পশ্চিমবঙ্গ সরকারের মেডিকেল কলেজ তৈরি হয়ে গেছে। সবকটা জায়গায় বেসিক স্ক্রিনিং টু হায়েস্ট পসিবল ট্রিটমেন্টের ব্যবস্থা প্রায় হয়ে এসছে। কাজেই আপনারা যে কোনো কেউ পরিচিত মানুষ যদি কেউ আক্রান্ত হন বা সন্দেহ হয় যে আছে কি না ক্যান্সার, মেডিকেল কলেজে যেগুলোতে যাবেন, সেখানকার পরামর্শ নেবেন। এবং সে ব্যাপারে সবসময় ঠাকুর বলছেন যে ঠিক লোকের কাছেই যাও। বেনারস যেতে গেলে কিন্তু ওই ম্যাপটাকে প্রপারলি ফলো করে গিয়ে কিন্তু বেনারসে পৌঁছেই বুঝতে হবে আসল জিনিসটা কী। কাজেই ঠিক মানুষের কাছ থেকে ঠিক জ্ঞান নেবেন এবং সেই মতো চিকিৎসা করবেন। অতীতে ঠাকুরের সময় কিন্তু ইন্ডিভিজুয়াল ডাক্তার, কিন্তু ঠাকুরকেও অনেক ডাক্তারবাবুরা দেখেছিলেন। ঠাকুর কিন্তু প্রত্যেককেই কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে তাদের পরামর্শ নিয়েছেন। সেটা আমাদের শেখানোর জন্য যে উপদেশটা দেওয়া সেটা মেনো। ঠাকুরকে বলা হয়েছিল জল খেও না, উনি জল খাননি। তো এই যে ব্যাপার স্যাপার, তার মানে ওটা কিন্তু ওনার আমাদের জনসাধারণের জন্য উপদেশ যে ঠিক লোকের পরামর্শ ঠিকভাবে নেওয়া। কিন্তু আনফর্চুনেটলি সেটা আমাদেরই ডাক্তারদের দোষ, আমরা নিজেরা আপডেশন করি না, যে কারণে অনেক সময় পুরনো এবং ভুল তথ্য নিয়েই চিকিৎসায় এগিয়ে যাই।
আমার হয়তো একদিন নাম ডাক ছিল, খুব ভালো সার্জেন ছিলাম কি ফুল ডাক্তার ছিলাম, সেই মানুষটার কাছেই গিয়ে এখন তিনি পিছিয়ে পড়েছেন কোনো কারণে। সেজন্য আরেকটা উপদেশ, আপনারা এমন জায়গায় যাবেন যেখানে টিউমার বোর্ড হয়, যেখানে প্রপারলি সমস্ত দপ্তরের ডিপার্টমেন্ট, ক্যান ইট ইজ এ বিকাম এ টিম গেম, নট অ্যান ইন্ডিভিজুয়াল গেম। কাজেই যেখানে প্রপার টিউমার বোর্ড হয় সেখানকার পরামর্শ নিয়ে যৌথভাবে ডাক্তারবাবুরা যেটাকে বেস্ট পসিবল মনে করবেন সেটাই আপনাদের অ্যাডভাইস করবেন। তো সেই কারণে একটাই বক্তব্য, প্রপার জায়গায় যান, প্রপার ইনস্টিটিউটে যান, প্রপার ট্রিটমেন্ট নিন, এবং মনে রাখবেন স্পিরিচুয়ালিজমটাকে ইন্টারনালাইজ করতে হবে, তবেই স্পিরিচুয়াল হেলথটা কিন্তু আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত গাইড করবে, এবং তখন কিন্তু সত্যিই বুঝতে পারবেন ঠাকুরমা স্বামীজি আপনার হাত ধরে আছেন, আমাদের সেই মুক্তির পথ তাঁরাই দেখাবেন। তাদের কাছে আবার প্রার্থনা জানিয়ে, আপনাদের শুভেচ্ছা জানিয়ে, সুস্থ জীবন প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।